সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার সাউন্ড ক্লিয়ার ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, ওকে, হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। তাহলে আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা অধ্যায়ের সপ্তম ক্লাসটা করব। আমরা গত ক্লাসে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা শিখছিলাম এবং সূত্র রিলেটেড দুই একটা প্রবলেমও কিন্তু আমরা দেখা শুরু করছিলাম। তা আজকে মূলত ক্লাসটা হবে প্রবলেম সলভের উপরে। আজকে আমরা এই অধ্যায়ের অনেকগুলো প্রবলেম সলভ করব। বিশেষ করে তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র এই অংশের যে প্রবলেমগুলো ধরো অ্যাডমিশন টেস্ট বা সৃজনশীল প্রশ্ন হিসাবে বোর্ড পরীক্ষাতে আসে, তো আজকে আমরা সেই টাইপের প্রশ্নগুলো সলভ করব। তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই দ্রুত দ্রুত করে যুক্ত হয়ে যাও। আজকে আমরা দ্রুত ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? হ্যাঁ, সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। জান্নাতুল ফেরদৌস ভাই কেমন আছেন? ভালো আছি, হ্যাঁ। এমডি শাহরিয়ার ফাহাদ ভাই, আমি ওই অ্যাপে ক্লাস করতে পারছি না কেন? এটা তো আমি বলতে পারছি না, তুমি কেন ওই অ্যাপে ক্লাস করতে পারছো না? দাদা আর কয়টা ক্লাস লাগবে? আরো লাগবে, 10-12টা তো লাগবেই। তামিম হাসান, দাদা আদাব, হ্যাঁ আদাব। ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছি। এমডি জাহিদ, নাজমুন নাহার দীপা, আমার নাম নিলাম, তোমার নাম নিলাম। ঠিক আছে, ওকে ওকে। তাহলে চলো শুরু করে দিই। মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি 2 মিনিট হয়ে গেছে, আমরা শুরু করে দিব। দেখো, প্রথমে আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে গড় আয়ু। আমরা গত ক্লাসে কিন্তু অর্ধায়ু পড়ছিলাম, মনে আছে তোমাদের? অর্ধায়ু পড়ছিলাম, অর্ধায়ু। অর্ধায়ু এবং অবক্ষয় ধ্রুবকের সম্পর্কটা আমরা দেখছিলাম, ল্যামডা এবং টি হাফের সম্পর্ক। তো আজকে আমরা প্রথমে একটা টপিক দেখব, সেটা হচ্ছে গড় আয়ু। তাহলে সুন্দর করে লিখে ফেলো, গড় আয়ু। গড় আয়ু কি জিনিসটা? গড় আয়ুটা কি? যেমন আমরা অনেক সময় দেখি না, আদমশুমারির সময় কোন একটা দেশের মানুষের গড় আয়ু হিসাব করে। যেমন বাংলাদেশের মানুষের গড় আয়ু কম। বাংলাদেশের মানুষ গড়ে ধরো যে ওই 60 থেকে 70 বছর আছে, কিন্তু বছরের উপরে। তো জাপানের মানুষ স্বাস্থ্যকর খাবার দাবার খায়, ভেজাল মুক্ত খাবার দাবার খায় এবং ওরা খুবই স্বাস্থ্য সচেতন। ঠিক আছে, সবসময় কাজ বাজ করে, খাবার টাবার ঠিকঠাক ভাবে পরিমাণ মতো খায়, পরিমাপ মতো খায়। এই কারণে ওদের মনে করো আয়ুষ্কাল বেশি, গড় আয়ুষ্কাল বেশি। কিন্তু বাংলাদেশের মানুষ দেখো হুটহাট করে মারা যায়। বাংলাদেশের মানুষের মনে করো আমরা তো মনে করো যে জন্ম থেকেই ভেজাল খাই। তো এই কারণে আমাদের গড় আয়ুটা একটু কম হয়। তো এই গড় আয়ু আসলে কিভাবে হিসাব করা হয়, মানুষের ক্ষেত্রে গড় আয়ুটা কিভাবে হিসাব করে, বা কোনো একটা দেশের ক্ষেত্রে গড় আয়ুটা কিভাবে হিসাব করে? ধরো আমরা বাংলাদেশের মানুষের গড় আয়ু হিসাব করব, তাহলে বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সের কিছু সংখ্যক মানুষের আয়ুষ্কাল আমরা যোগ করব। ধরো কোনো একটা হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট কালেক্ট করে তারা কত বছরের মানুষ কত বছর করে বাঁচছে, এরকম কিছু মানুষের আমরা স্যাম্পল নিব, ডাটা নিব, নিয়ে আমরা তাদের গড় করব। ধরো 1 থেকে 10 বছরের মধ্যে কয়েকজন মানুষের আমরা হচ্ছে গড় বয়স নিলাম, বা গড় হচ্ছে মানে তাদের আয়ুষ্কাল নিলাম। তারপরে 11 থেকে 20 বছরের মানুষের কয়েকজনের আমরা এরকম আয়ুষ্কাল নিলাম। তারপরে 21 থেকে 30 বছরের নিলাম, 30 থেকে 31 মানে 30 থেকে 40 বছরের নিলাম। এইভাবে আমরা বিভিন্ন বয়সের মানুষের আয়ুষ্কাল যোগ করি। মানুষ তো ধরো যে এমন তো মানুষ হয় যে জন্মের সাথে সাথে ধরো কোনো একটা বাচ্চা কোনো কারণে অসুখ টসুখ ছিল, মারা গেছে। তো জন্মের সাথে সাথেই মারা গেছে, তাহলে তার আয়ুষ্কাল একেবারে জিরো। ঠিক আছে, বা 1 দিন 2 দিন এরকম। আবার কিছু কিছু মানুষ আছে দেখো তোমাদের গ্রামের দিকে এরকম থাকে, যে অনেক মনে করো যে দাদি আছে, নানি আছে, হ্যাঁ, বা দাদু আছে, তারা হচ্ছে অনেক বেশি দিন বাঁচে, ধরো 100 বছর, মানে কেউ কেউ মনে করো সেঞ্চুরি করে ফেলে। তো তাদের আবার আয়ুষ্কাল অনেক বেশি। তো আমরা মানে গড় আয়ু কিন্তু ওই একদিনও বলি না, আবার গড় আয়ু কিন্তু ওই 100 বছরও বলি না, 100 বছর 120 বছর এটা কিন্তু বলি না, এটা খুব রেয়ার। তো নর্মালি মানুষের গড় আয়ু হয় কি, যে এরকম আমরা ধরো 1000 জন বা 2000 জন মানুষের আয়ু যোগ করে তারপরে কতজন মানুষের আয়ু আমরা নিচ্ছি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিব। যদি তুমি 1000 জন মানুষের আয়ু যোগ করো, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিবা। তুমি যদি 2000 জন মানুষের আয়ু নিয়ে যোগ করো, তাহলে তুমি 2000 দিয়ে ভাগ করে দিবা। তাহলে এই যে মানুষের গড় আয়ু পাওয়া যাবে। ঠিক তেমনি ভাবে আমরা মৌলের ক্ষেত্রে তেজস্ক্রিয় মৌল, যে তেজস্ক্রিয় মৌলগুলো একটা মনে করো যে নির্দিষ্ট
অবক্ষয় ধ্রুবকের মতো, মানে অবক্ষয় ধ্রুবকের একটা প্যারামিটারের সাহায্যে আস্তে 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 একটা নির্দিষ্ট সময় ধরে তেজস্ক্রিয় ক্ষয় হয়ে যাচ্ছে। তো এরকম আমরা একটা মৌলের তেজস্ক্রিয় কোন একটা মৌলের গড় আয়ু হিসাব করতে চাই। এমডি রায়ান বলছে তার দাদির বয়স 115 বছর প্লাস। দেখছো এই যে এর দাদির বয়স 115 বছর প্লাস, বুঝলা? তো দেখো আমরা এরকম মৌলের গড় আয়ু হিসাব করব। তো ধরো এই যে এইটা হচ্ছে কোন একটা মৌলের স্যাম্পল, এটা হচ্ছে আদিতে একেবারে টি ইকুয়াল টু 0-তে যখন তেজস্ক্রিয় বিভাজন শুরু হয়েছে, তখন এই আকরিকে তেজস্ক্রিয় পদার্থের বা তেজস্ক্রিয় মৌলের পরিমাণ ছিল, অ্যাটমের নাম্বার ছিল হচ্ছে n। ঠিক আছে, এবার এইখান থেকে আস্তে 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 তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে, তেজস্ক্রিয় ক্ষয় হতে হতে আস্তে আস্তে n নট কমতে 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 এক সময় কি 0 হবে। বাট তুমি বলো তো থিওরিটিক্যালি কখন ক্ষয় হতে হতে একেবারে পরিমাণটা, অক্ষত পরমাণুর সংখ্যার পরিমাণটা একেবারে 0 হবে কখন? অসীম সময়। তাহলে টি ইকুয়াল টু ইনফিনিটিতে একেবারে থিওরিটিক্যালি তেজস্ক্রিয় বিভাজন কখনো শূন্যের কোঠায় পৌঁছাবে না। যে তেজস্ক্রিয় বিভাজনটা পৃথিবী সৃষ্টির সময় থেকে শুরু হয়েছে, সেই তেজস্ক্রিয় বিভাজন আজকের দিনও শেষ হয়নি। তাহলে তেজস্ক্রিয় বিভাজন কিন্তু থিওরিটিক্যালি অসীম সময় ধরে চলবে। তাহলে আমি যদি বলি এখানে n নট সংখ্যক অ্যাটম আছে, এই n নট সংখ্যক অ্যাটম এক সময় শূন্য হয়ে যাবে, একেবারে শূন্য হয়ে যাবে। কবে, কোন সময়ে? টি ইকুয়াল টু ইনফিনিটি, অসীম সময়ে। তাহলে আমাদের মৌল বা অ্যাটম নাম্বার ছিল n নট। তো সেখান থেকে তেজস্ক্রিয় ক্ষয় শুরু হয়েছে টি ইকুয়াল টু 0-তে, তেজস্ক্রিয় ক্ষয় শুরু হয়েছে। এই তেজস্ক্রিয় ক্ষয় শেষ হবে টি ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে। এবার আমরা কি করতে চাই, এই মৌলের এখানে যে n নট সংখ্যক মৌল আছে, n নট সংখ্যক যে অ্যাটম আছে তেজস্ক্রিয় মৌল, তার গড় আয়ুটা হিসাব করতে চাই। তো তুমি দেখো এখানে যদি চিন্তা করো, এখানে ধরো 1 লক্ষ অ্যাটম আছে, এই 1 লক্ষের মধ্যে একটা মনে করো যে দুর্ভাগা আছে, যে একেবারে মনে করো যে জন্মগ্রহণের সাথে সাথে মারা গেছে, মানে একেবারে T0-তেই মারা গেছে, এরকম একটা দুর্ভাগা, যার আয়ুষ্কাল হচ্ছে T0, যার আয়ুষ্কাল T0, একেবারে জন্মের সময় মারা গেছে, নাই ও একেবারে পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগই পাই নাই। এরপরে এখান থেকে তেজস্ক্রিয় বিভাজন হচ্ছে, 1 লক্ষ থেকে একটা কমে যাচ্ছে, 2টা কমে যাচ্ছে, 3টা কমে যাচ্ছে, 4টা কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে গুলা কি হচ্ছে, মারা যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, অন্য একটা মৌলে পরিণত হচ্ছে। তো এভাবে কমতে 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 এক সময় অক্ষত পরমাণুর সংখ্যা 0, তার মানে টোটাল 1 লক্ষ পুরাটাই নাই হয়ে গেছে। তো এটা থিওরিটিক্যালি পসিবল কোন টাইমে? টি ইকুয়াল টু ইনফিনিটিতে। তাহলে সবচেয়ে দুর্ভাগা যে, সে হচ্ছে একেবারে টি ইকুয়াল টু 0-তে শেষ, টি ইকুয়াল টু 0-তেই মরে গেছে। আর একেবারে মনে করো এখানে যত 1 লক্ষ অ্যাটম আছে তার মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান সে, যে একেবারে টি ইকুয়াল টু ইনফিনিটি সময় ধরে বাঁচছে। কি কথা বুঝছো? তাহলে টি ইকুয়াল টু 0-তে একটা শেষ, আর টি ইকুয়াল টু ইনফিনিটিতে লাস্টেরটা শেষ। তাহলে ফার্স্টেরটা শেষ টি ইকুয়াল টু 0-তে, লাস্টেরটা শেষ টি ইকুয়াল টু ইনফিনিটিতে, বুঝছো? তাহলে এই যে 1 লক্ষ অ্যাটম, বাদ বাকি যে ধরো যে 1 লক্ষ, দুটো বাদ দিয়ে 1 লক্ষ অ্যাটম থেকে দুটো বাদ দাও, দুটো বাদ দিয়ে বাদ বাকি যে অ্যাটম গুলো আছে, তারা কিন্তু বিভিন্ন মেয়াদে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু ইনফিনিটি, এই বিভিন্ন মেয়াদে, এই বিভিন্ন সময়, বিভিন্ন মানে সময়ের মুহূর্তে মারা গেছে বা তেজস্ক্রিয় ক্ষয় হয়ে গেছে। যেমন ধরো 1 লক্ষের মধ্যে কোন একটা অ্যাটম, সেটা 2 সেকেন্ডে মারা গেছে, 2 সেকেন্ডে ক্ষয় হয়ে গেছে। কোন একটা অ্যাটম সেটা 4 সেকেন্ড পরে ক্ষয় হয়েছে, কোন একটা অ্যাটম সেটা 10 সেকেন্ড পরে ক্ষয় হয়েছে, কোন একটা অ্যাটম সেটা 2 মিনিট পরে ক্ষয় হয়েছে, কোন একটা অ্যাটম 1 সপ্তাহ পরে ক্ষয় হয়েছে, কোন একটা অ্যাটম 1 বছর পরে ক্ষয় হয়েছে, কোন একটা 10 বছর পরে, কোন একটা 20 বছর পরে। এইভাবে তেজস্ক্রিয় বিভাজন কিন্তু চলতেছে। তাহলে দেখো যে যে মনে করো 2 সেকেন্ডে ক্ষয় হয়ে গেছে, তার চেয়ে যে 4 সেকেন্ডে ক্ষয় হয়েছে সে একটু লাকি, সে পৃথিবীর আলো বাতাস বেশিক্ষণ দেখতে পারছে। এইভাবে আস্তে 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 তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে। তাহলে সবচেয়ে লাকি হচ্ছে সেই অ্যাটমটা যে ক্ষয় হয়েছে একেবারে শেষ সময় টি ইকুয়াল টু ইনফিনিটি দিকে। আমরা চাই গড় বের করতে, গড়। তাহলে গড় বের করব কিভাবে? এখানে ধরো এই যে 1 লক্ষ অ্যাটম আছে, এই 1 লক্ষ অ্যাটমের আমরা গড় মানটা, গড় আয়ুটা বের করতে চাই। কারণ 1 লক্ষ অ্যাটমের মধ্যে এক একটা অ্যাটম এক এক সময় মারা গেছে। যেমন মানুষ, মনে করো যে বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ, এক একজন এক এক সময় মারা যায়। আমরা কি করব, 1000 জন মানুষের আয়ুষ্কাল যোগ করব, তারপরে 1000 দিয়ে ভাগ দিব, তাহলে পাবো গড় আয়ু। ঠিক তেমনি অ্যাটমের ক্ষেত্রে একই কথা। আমরা এখানে 1 লক্ষ অ্যাটম আছে, তাহলে 1 লক্ষ অ্যাটমের আমরা কি করব, গড় আয়ু হিসাব করতে চাই। গড় আয়ুকে টাউ দিয়ে প্রকাশ করা হয়। গড় আয়ুকে টাউ মানে টর্ক চিহ্ন, এটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা গড় আয়ুটা বের করব কিভাবে? আমরা এখানে যতগুলো অ্যাটম আছে সবার আয়ু যোগ করব। তাহলে প্রথমটার আয়ু, প্রথমটা কতদিন বাঁচছে তার আয়ু, যোগ দ্বিতীয়টার আয়ু, দ্বিতীয়টার আয়ু, তারপরে যোগ ডট 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 3 নম্বরটা, 4 নম্বরটা, 5 নম্বরটা, লাস্টের। তো এখানে n নট অ্যাটম ছিল, তাহলে লাস্টেরটা কততম অ্যাটম, n নট অ্যাটম।
তাহলে n নট তম এর আয়ু, n নট তম যে মৌলটা লাস্টেরটা, n নট তম মৌল একেবারে লাস্টেরটাকে আমরা নাম দিচ্ছি n নট তম। তাহলে তার আয়ু যোগ করে নিলাম, সবার আয়ু। এবার যোগ করে টোটাল অ্যাটম নাম্বার দ্যাট ইজ n নট দিয়ে ভাগ দিয়ে দেবো, এটাই গড় আয়ু। তাহলে এবার তোমাকে আমি এই কাজে নিয়োগ দিছি, তোমার কাজ হচ্ছে একটা তেজস্ক্রিয় অ্যাটমের গড় আয়ু হিসাব করা। তাহলে তোমাকে নিয়ে আমি এখানে বসাই দিলাম যে বসো, এখানে বসে থাকো, এখানে বসে বসে এবার তুমি গড় আয়ু হিসাব করবা। ঠিক আছে, তুমি হচ্ছে হিসাব করতে হবে তোমার। তাহলে তুমি এখানে 1 লক্ষ অ্যাটম আছে, তাহলে তুমি মনে করো যে জমরাদের মতো বসে আসছো আর কি, যে মারা যাবে তার আয়ু এখানে লিখে ফেলবা। ঠিক আছে, তোমার মনে করো কাগজ কলম দেওয়া হয়েছে যে মারা যাবে সাথে সাথে তার আয়ু এখানে লিখে ফেলবা। তো প্রথম জন মারা গেল t=0 তে লিখলা তার আয়ু, যে ভাই প্রথম জন মারা গেল 0। ঠিক আছে, একবার জন্মের সাথে সাথে মারা গেল। তারপরে দ্বিতীয় জন মারা গেছে, তো দ্বিতীয় জনের আয়ু ধরো 2 সেকেন্ড, তৃতীয় জনের আয়ু 3 সেকেন্ড, চতুর্থ জনের আয়ু 5 সেকেন্ড পরে সে মারা গেছে। যে যত সেকেন্ড পরে মারা যাবে তার আয়ু তত সেকেন্ড, সে তত সময় ধরে পৃথিবীর আলো বাতাসে ছিল, তার বয়স সেইটা। তারপরে এরপরের জন ধরো 10 সেকেন্ড, এরপরের জন 1 দিন, এরপরের জন 10 দিন, এইভাবে যোগ করতে 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 n নট তম যে, তো সে হচ্ছে অসীম। তো এবার তুমি বলো তো, তুমি এইভাবে 1 লক্ষ অ্যাটমের আয়ু এইভাবে যোগ করতে পারবা? যোগ করতে পারবা না তো, কারণ তুমি গড় আয়ু বের করার আগে তুমি মরে গেছো, তুমিই মরে গেছো, মানে মৌলের গড় আয়ু বের করতে গিয়ে তুমি শেষ। কেন? তুমি তো আর অসীম সময় বাঁচবা না, তাই না? তুমি t=ইনফিনিটি সময় বাঁচবা। এখানে যে লাস্টের যে n নট তম যে অ্যাটমটা, তার আয়ুতে ইনফিনিটি। তাহলে তুমি নিজেই হিসাব করতে করতে তো তুমিই তো একসময় পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু তেজস্ক্রিয় বিভাজন তো শেষ হবে না। তাহলে দেখো ম্যানুয়ালি এই জিনিসটা করা সম্ভব না, ম্যানুয়ালি এই গড় আয়ুটা বের করা সম্ভব না। তাহলে আমাদের বুদ্ধি খাটাইতে হবে, খাতা কলমের হিসাবটা জোরদার ভাবে করতে হবে, চালাকি করে খাতা কলমের হিসাবটা করে দেখি তো কোনোভাবে গড় আয়ুটা বের করা যায় কিনা কোনো মৌলের। কেউ যদি বলো ভাই একটা কাজ করেন, এই প্রথম মৌলের গড় আয়ু নেন, প্রথম মৌলের আয়ু নেন 0, আর একেবারে লাস্টের টা ইনফিনিটি, এবার নেন 2 দিয়ে ভাগ দেন, তাহলে হইলো কিছু? তাহলে বলো হইলো কিছু? মনে করো বাংলাদেশে একটা বাচ্চা মারা গেছে, ধরো যে একদিনের মধ্যে, একদিন বয়সে যে জন্মগ্রহণ করার সাথে সাথে মারা গেছে। আর মনে করো একটা দাদি মারা গেছে 130 বছর বয়সে। ঠিক আছে, ধরো আমি কি করলাম, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে বললাম এই যে বাংলাদেশের মানুষের গড় আয়ু। বলো এটা কোনো মানে কথা, মানে মিনিংফুল কথা হলো? কোনো লজিক মেক করলো? তুমি তো আসলে 2 জনের গড় আয়ু বের করছো, তুমি তো মানুষের গড় আয়ু, বাংলাদেশের মানুষের গড় আয়ু বের করতে পারো না। তো ঠিক তেমনি তুমি যদি 0 আর ইনফিনিটি যোগ করে 2 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি দুটো অ্যাটমের গড় আয়ু বের করছো, যা দুটো, প্রথমটা আর লাস্টটা। ঠিক আছে, এরকম এত লিনিয়ার হিসাব নিকাশ হবে? বলো লিনিয়ার হিসাব নিকাশ হবে? তাহলে আমাদের অন্য কোনো ভাবে হয়তো হিসাব নিকাশ করতে হবে, আমাদের সবগুলো অ্যাটমের আয়ু যোগ করতে হবে। তো সবগুলো অ্যাটমের আয়ু যোগ করে কিভাবে? এতে তো মুশকিলে পড়ে গেলাম, তাই না? সবগুলো অ্যাটমের আয়ু তো যোগ করা তো মুশকিল হয়ে গেছে, যোগ করা তো ঝামেলার কাজ হয়ে যাচ্ছে। সবগুলো অ্যাটমের আয়ু যোগ করে কিভাবে? এইবার আসলে চালাকি শুরু। আমরা একটা কাজ করি, এইখান থেকে আমরা সবগুলো নিতে হবে না, 1 লক্ষ নিতে হবে না। এই 1 লক্ষের মধ্যে মনে করো আমি দুটো অ্যাটমকে মার্ক করে রাখছিলাম, এই ধরো দুটো অ্যাটম, এই যে দুটো অ্যাটমকে এখানে মার্ক করে রাখছিলাম, এই যে দুটো অ্যাটম, এই দুটো অ্যাটমকে আমরা বললাম খুবই ক্ষুদ্র পরিমাণ ডিএন সংখ্যক অ্যাটম, খুবই ক্ষুদ্র পরিমাণ ডিএন সংখ্যক অ্যাটম বললাম। এই যে ডিএন সংখ্যক অ্যাটম, এরা কতদিন টিকে ছিল আমরা সেটা দেখি। এই যে ডিএন সংখ্যক অ্যাটম, এরা কতদিন পর মারা গেছে? এরা টি সময় পর মারা গেছে, টি সময় বেঁচে ছিল। এরা 2 জন বেঁচে ছিল, ধরো 2 জন। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। ধরো এখানে অ্যাটম ছিল হচ্ছে 64 লক্ষ, বা ধরো 1 লক্ষর কথা বলছি, 1 লক্ষই ধরি, 1 লক্ষ অ্যাটম ছিল। তো 1 লক্ষ থেকে দুটো, জাস্ট দুটো খুবই ক্ষুদ্র ডিএন, তারা বেঁচে ছিল ধরো 5 দিন, 5 দিন পরেই তারা মরে গেছে। এর আগে আর কেউ মারা গেছে কিনা? গেছে। এর পরেও অনেকে মারা যাবে, কিন্তু আমি এদের 2 জনকে টার্গেট করছি। ডিএন পরিমাণ 5 দিন, ডিএন ধরো 2টা 5 দিন টি সময় বেঁচে ছিল। তো ভাই এদের আয়ু কত? খুবই ক্ষুদ্র ডিএন পরিমাণ, মানে পুরো টোটাল সংখ্যা তো এন নট, তার খুবই ক্ষুদ্র ডিএন পরিমাণ, তাদের আয়ু কত? তাদের আয়ু টি। তাহলে এদের মোট আয়ু কত? এদের প্রত্যেকের আয়ু টি। তাহলে মোট আয়ু কত? মোট আয়ু হচ্ছে টি ইন্টু ডিএন। যারা বোঝো নাই দেখো, 2টা অ্যাটম মারা গেছে, কয়দিন পর মারা গেছে? 5 দিন পর মারা গেছে, 5 দিন পর ক্ষয় হয়ে গেছে। আমি এই 2 জনের আয়ু যোগ করতে চাই, 2 জনের। তাহলে 2 জন তো এক একজন 5 দিন 5 দিন করে বেঁচে ছিল,
তাহলে দুইজনের টোটাল আয়ুর যোগফল কত? 5 যোগ 5, তাহলে কয়দিন? 10 দিন। তো এই 10 দিন তো এইভাবে বের করা যায় না, 5 গুণ এই যে 5 সময় গুণ 2টা, তাহলে 5 গুণ 2 10 দিন, বের করা যায় না? তাহলে টি ইনটু ডিএন না, দেখো তো এটা টি না আর এটা ডিএন না। তাহলে এইভাবে আমি তাদের আয়ু বের করলাম যে দুইজনের আয়ুষ্কাল, দুইজনের টোটাল আয়ুষ্কাল হচ্ছে 10 দিন। এটা দুইজনের, এই দুইজন মানে ডিএন জন। তাহলে ডিএন এর আয়ুষ্কাল যদি টি ডিএন হয়, ডিএন সংখ্যকের আয়ুষ্কাল যদি টি ডিএন হয়, তুমি আমারে বলো এন নটের আয়ুষ্কাল কি হবে? বলো এন নটের আয়ুষ্কাল কি হবে? ডিএন এর আয়ুষ্কাল টি ইনটু ডিএন, খুবই ক্ষুদ্র, ডিএন টেন্ডস টু 0। তাহলে আমি চাই এন নটের আয়ুষ্কাল, তাহলে এন নটের আয়ুষ্কালটা কত হবে? ঐকিক নিয়ম, ডিএন এর আয়ুষ্কাল টি ইনটু ডিএন, অর্থাৎ এন নটের আয়ুষ্কাল, এরকম ঐকিক নিয়ম হবে। তাহলে কি করতে হবে? এই ডিএন এর যে টোটাল আয়ুষ্কাল এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন করলেই তো আমরা সমষ্টি পাই। তাহলে কি হিসাব করতে হবে? ইন্টিগ্রেশনের হিসাব করতে হবে। কথা বুঝছো? তাহলে আসো আমরা আরো সুন্দর করে লিখি, ঠিক আছে, আরো সুন্দর করে বুঝি। তাহলে আমরা এটা বলতে পারি যে এখান থেকে ধরে নিছি ডিএন সংখ্যক অ্যাটম টি সময় পর মারা গেছে, তারা টি সময় ধরে বেঁচে ছিল। তাহলে এই যে ডিএন সংখ্যকের মোট আয়ুষ্কাল টি ইনটু ডিএন, কিন্তু এটা তো ডিএন, খুবই ক্ষুদ্র ডিএন সংখ্যকের। আমি চাই তো টোটাল মোট এন নটের আয়ুষ্কাল চাই, মোট এন নটের আয়ুষ্কাল চাই। তাহলে এন নটের আয়ুষ্কাল কত হবে? এটার ইন্টিগ্রেশন, এই ডিএন সংখ্যকের আয়ুষ্কাল এটা বের করছি, ডিএন সংখ্যকের আমি টোটাল এন সংখ্যকের চাই, টোটাল ইন্টিগ্রেশন। তাহলে এইটা হচ্ছে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইন্টিগ্রেশন করলে তো ভাই সমষ্টি পাই, আর সমষ্টি বের করার সবচেয়ে স্মার্ট ওয়েটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে উপরে তো সমষ্টি, আয়ুষ্কালের সমষ্টি কাদের? এন নটের সবার। তাহলে এই যে সবার আয়ুষ্কালের সমষ্টি, ইন্টিগ্রেশন অফ টি ইনটু ডিএন। তাহলে অতএব তাহলে গড় আয়ু টাউ, এটা হবে ইন্টিগ্রেশন টি ইনটু ডিএন ডিভাইডেড বাই এন নট, তাহলে এইটা হচ্ছে গড় আয়ু বের করার মূল সূত্র। এবার আমরা ডেরিভেশন করে যে উপরে ইন্টিগ্রেশন করব, করে যা পাবো তাকে এন নট দিয়ে ভাগ দিব, দেখি আমরা গড় আয়ু পাই কিনা। কি কথা বুঝছো? দেখি আমরা গড় আয়ু পাই কিনা। তাহলে দেখো এবার হিসাব করব। তাহলে আমরা চিত্র আর একটু আঁকি। এন নট ছিল তেজস্ক্রিয় ক্ষয় হতে হতে এক সময় শেষ, সবগুলো শেষ হতে হবে, সবগুলোর আয়ু আমরা নিব, তাহলে সবগুলোকে মরে যেতে হবে। তাহলে সবগুলো মরে এখন পরিমাণ কত? 0। কোন সময়ে? টি ইকুয়াল টু ইনফিনিটি, আর টি ইকুয়াল টু 0-তে। তাহলে শুরু হয়েছিল টি 0-তে ক্ষয়, শেষ হবে টি ইনফিনিটিতে। তাহলে এখানে যারা মারা গেছে তারা এই 0 থেকে ইনফিনিটি এই সময়ের মধ্যে মারা যাবে, লিমিট পেয়ে গেছে, 0 টু ইনফিনিটি সময়ের লিমিট পেয়ে গেছে। তাহলে এবার এর মধ্য থেকে ডিএন পরিমাণ তারা বেঁচে ছিল টি সময় বেঁচে ছিল, ডিএন পরিমাণ বেঁচে ছিল টি সময়। তাহলে অতএব এই টি ইনটু ডিএন এটা হবে ডিএন এর আয়ু, যে ডিএন এর আয়ু হচ্ছে টি ইনটু ডিএন, তাহলে মোট এন নটের আয়ু কত হবে? এটার ইন্টিগ্রেশন। তাহলে যেহেতু এই পাশে লিখছি আর নতুন করে লেখার দরকার নেই, লিখে ফেলি এবার। তাহলে অতএব এন নট অ্যাটমের মোট আয়ু, ইন্টিগ্রেশন অফ টি ইনটু ডিএন, এন নট অ্যাটমের মোট আয়ু ইন্টিগ্রেশন অফ টি ইনটু ডিএন। এইবার ইন্টিগ্রেশন তো করতে হবে। তো এবার তুমি দেখো তো তুমি জানো কিনা এন ইকুয়াল টু বা ডিএন ডিটি এটা ইকুয়াল টু তো ভাই মাইনাস ল্যামডা এন, কিন্তু মাইনাসটা মিন করে হচ্ছে হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, ক্ষয়ের বৃদ্ধি না হ্রাস, তো হ্রাস, তো এই কারণে মাইনাস দেওয়া হয়। তো আমি যদি মানের বিবেচনায়, শুধুমাত্র মানের বিবেচনায় লিখি, তাহলে ডিএন ডিটি এটা ইকুয়াল টু ল্যামডা এন। তাহলে অতএব এখান থেকে যদি আমি বলি ডিএন কত, এখান থেকে যদি বলা হয় ডিএনটা কত, তাহলে টি ইনটু, দেখো তো ডিএন কত? ডিএন হচ্ছে ল্যামডা এন ইনটু ডিটি, তাহলে ডিটি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? টি এর সাপেক্ষে। তাহলে টি এর লিমিট বসাই দিলে কাজ শেষ। এই যে দেখো টি এর লিমিট আছে 0 টু ইনফিনিটি, এই যে টি এর লিমিট বসাই দিল। এবার ইন্টিগ্রেশন করতে হবে। তো তার মধ্যে আবার আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি? n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আসো এখানে n আছে, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বসাই আসো। তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি
টি ল্যামডা n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি। ওকে, এই যে n এর জায়গায় n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বসালাম। এবার যারা যারা ধ্রুবক সবাই এবার ইন্টিগ্রেশনের দিকে তাকাও, দেখো যারা যারা ধ্রুবক তারা যাবে সসম্মানে বাইরে, ল্যামডা আর n নট বাইরে। টি কিন্তু চলক, টি কিন্তু চলক, তাহলে টি যেহেতু চলক টি ভেতরে থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ভেতরে থাকবে, ইন্টিগ্রেশন সাইনের বাইরে এরা যাবে না। 0 থেকে ইনফিনিটি কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। এবারে ইন্টিগ্রেশন করতে হবে। এবারে ইন্টিগ্রেশন তুমি পারো, এই ইন্টিগ্রেশন তুমি পারো। কোথায় শিখছো? ম্যাথে শিখছো। ম্যাথের লিয়েট বা ইউভি মেথড ফর্মুলা, ইন্টিগ্রেশনের ইউভি মেথড ফর্মুলা, ইউভি ডিএক্স নিয়ম হচ্ছে, ইউভি ডিএক্স এটার নিয়ম হচ্ছে ইউ কে রেখে ভি কে ইন্টিগ্রেট করতে হয়। ইউ কে রেখে ভি কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবা। কি ক্লিয়ার? ইউ কে রেখে ভি কে ইন্টিগ্রেট করবা, ইউ কে রেখে ভি কে। তারপরে কি করতে হবে? তারপরে দিতে হবে একটা মাইনাস। এবার ইউ কে রাখছি, তাহলে ইউ কে ডিফারেন্সিয়েট করব ডি ইউ ডিএক্স। ঠিক আছে, ডি ইউ ডিএক্স, ইউ কে ডিফারেন্সিয়েট করব, যাকে রাখছি তাকে ডিফারেন্সিয়েট করব, যাকে ইন্টিগ্রেশন করেছিলাম তাকে আবার ইন্টিগ্রেশন করব, ভি ডিএক্স। তাহলে ইউ কে রেখে ভি কে ইন্টিগ্রেশন, আবার ভি কে ইন্টিগ্রেশন, ইউ কে রাখছিলাম, ইউ কে ডিফারেন্সিয়েশন, তারপরে এই পুরো টোটালটাকে আরেকবার ইন্টিগ্রেশন, আর সামনে এখানে মাইনাস। এটা ছিল ইউভি মেথড, লিয়েট ফর্মুলা, ইউভি মেথড, ইন্টিগ্রেশনের গুণের সূত্র এটা। তাহলে এই সূত্রটাই আমরা আসলে খাটাবো এখানে, আমরা আসলে এই সূত্রটাই খাটাবো। দেখো বোঝো কিনা, দেখো কিভাবে এই সূত্রটা খাটাবো। এই যে এই লাইনটা ওখানে নিয়ে যাচ্ছি, ল্যামডা এন নট, দেখো ল্যামডা এন নট, আমি একটু কষ্ট করে এই লাইনটা আরেকবার লিখছি, তুমি চাইলে নাও লিখতে পারো। হ্যাঁ, 0 টু ইনফিনিটি। দেখো এবার ভালো করে ইন্টিগ্রেশনের দিকে খেয়াল করো, ল্যামডা এন নট টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, টি কে রাখবো, রেখে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি কে ইন্টিগ্রেশন করব। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেহেতু সবাই ইন্টিগ্রেশন পারি আমরা, মাইনাস ল্যামডা নিচে ভাগ হয়ে যাবে। তারপরে এখানে দিব মাইনাস, টি কে রেখে দিয়েছিলাম, সবাই বোর্ডে তাকাও, টি কে রেখে দিয়েছিলাম, টি কে এবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে পাবো 1। এবার এটাকে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটাকে আবার ইন্টিগ্রেট করব, তাহলে আবার ইন্টিগ্রেট করলে এই যে মাইনাস ল্যামডা দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এবার এইটাকে আরেকবার লাস্ট বার ইন্টিগ্রেট করব, তাহলে আমার কাজ হবে লিমিট 0 টু ইনফিনিটি। ঠিক আছে, এখনো কিন্তু শেষ হয়নি, আমি চাইলে কিন্তু একবারে করতে পারতাম, তো আমি লাইন গ্যাপ দিচ্ছি না যাতে তোমরা বুঝতে পারো, কারণ এই টাইপের হিসাব তোমরা এই যে ফিজিক্সে প্রথম করতেছো, এত বড় ইন্টিগ্রেশন। এবার মাইনাস ল্যামডা, দেখো এবার মাইনাস থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আছে, এটা তো 1, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, নিচে তো অলরেডি মাইনাস ল্যামডা আছে, এবার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ভাগ মাইনাস ল্যামডা, তাহলে ভাগ মাইনাস ল্যামডা, মাইনাসে মাইনাসে প্লাস ল্যামডা স্কয়ার, যার লোয়ার লিমিট 0 আর আপার লিমিট ইনফিনিটি। এবার সুন্দর করে মান বসাই দিতে হবে। তাহলে ল্যামডা এন নট, আসো এবার লিমিট বসাবো। ঠিক আছে, এবার লিমিট বসাবো, লিমিট একবার বসাবো ইনফিনিটি, আর একবার বসাবো 0। তো প্রথমে আসো ইনফিনিটি বসাই, বসাও, টি এর মান ইনফিনিটি বসালাম, মনে 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 বসাও, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু ইনফিনিটি। তো ভাই ই টু দি পাওয়ার ল্যামডা ইনটু ইনফিনিটি মানে তো মাইনাস ইনফিনিটি। এবার 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, 1 বাই ই টু দি পাওয়ার মানে তো 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে তো ই টু দি পাওয়ার মানে ধুর 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে তো ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি, এই 1 বাই ইনফিনিটি মানে তো 0। কি বুঝলা? 1 বাই ইনফিনিটি মানে কি 0। তাহলে বুঝিও এখানে টি এর মান ইনফিনিটি বসালাম, এবার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, সেটা হচ্ছে কত 0 মাইনাস 0 মাইনাস। এবার ই টু দি পাওয়ার আবার বসাও মাইনাস ল্যামডা টি, আবার বসাও ইনফিনিটি, আবার একটা 0, এবার মাইনাস। ওকে, এইবার বসাইতে হবে 0, এখানে বসাবো 0, এখানে বসাবো 0। তো ভালো করে দেখিও, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, টি এর মান যদি 0 বসে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, ই টু দি পাওয়ার 0 মানে 1, কিন্তু এই যে একটা টি আছে, যে এই টি এর মানও যে আবার 0 বসবে, তাহলে আবার সেই 0 0 0 0, তিনটা 0 হয়ে গেল। এবার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, টি এর মান 0 বসাও, ই টু দি পাওয়ার মাইনাস 0, দ্যাট ইজ 1 1, নিচে কি ল্যামডা স্কয়ার। তাহলে অবশেষে আমরা লিমিট বসাতে সমর্থ হইলাম, এবং লিমিট বসানোর পরে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই ল্যামডা স্কয়ার, আর এটা ল্যামডা ইনটু এন নট, তাহলে ল্যামডা ল্যামডা স্কয়ার কেটে নিচে একটা ল্যামডা, তাহলে উপরে এন নট নিচে ল্যামডা। চাইছিলাম কি? চাইছিলাম গড় আয়ু, চাইছিলাম গড় আয়ু। এই গড় আয়ু হচ্ছে মোট আয়ু, এই যে এই মোট আয়ু এটা,
এটার মান হচ্ছে n নট বাই ল্যামডা। দেখো এই যে দেখো এটার মান আমরা কি পাইলাম, n নট বাই ল্যামডা পাইলাম। এই যে n নট বাই ল্যামডা, এখন আমরা হিসাব করে এটা পাইলাম যে n নট বাই ল্যামডা। তাহলে সুন্দর করে এটা বসাই দিব, n নট বাই ল্যামডা, তাকে আবার ভাগ দিব আমরা n নট দিয়ে, n নট কাটাকাটি, তাহলে অতএব টাউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এত কাঠখড় পুড়িয়ে আমরা আসলে পাইলাম টাউ ইকুয়াল টু গড় আয়ু ইকুয়াল টু অবক্ষয় ধ্রুবকের বিপরীত রাশি, দ্যাট ইজ 1 বাই ল্যামডা। কি বুঝতে পেরেছো বলো? তাহলে অবক্ষয় ধ্রুবক এর বিপরীত রাশি হচ্ছে গড় আয়ু, বা গড় আয়ু এর বিপরীত রাশি হচ্ছে অবক্ষয় ধ্রুবক। আমাদের বোর্ড বইয়ে লিখছে যে তোমরা স্যার উইন্ডোজটা অ্যাক্টিভ করে নেন, ওই না ওটা অ্যাক্টিভ করা যাবে না, ঠিক আছে। টাউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, এটা আমরা পাইলাম। আমাদের বোর্ড বইয়ে লিখছে এই ম্যাথ, এই ডেরিভেশন কঠিন ডেরিভেশন, ঠিক আছে, এই ডেরিভেশন কঠিন ডেরিভেশন, এত কঠিন ডেরিভেশন ফিজিক্সে করার কিছু নেই, সুতরাং আমরা করব না, আমরা খালি জেনে রাখি, ঠিক আছে। তুমি খালি বিশ্বাস করো যে টাউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। তো আমরা ওই যে বিশ্বাস করে নিব না, আসলে আমরা তো একটু জানতে চাই, আমাদের তো জানার অনেক ইচ্ছা, তো এই কারণে আমরা ডেরিভেশন করে করে বের করছি, ঠিক আছে। স্মৃতির পাতায় রেখে দাও, স্মৃতির পাতায়, তারপরে নোট খাতায় রেখে দাও, ভবিষ্যতে নাতি নাতনিদের দেখাবা যে দেখো এক সময় আমরা এই ডেরিভেশনটা করছিলাম, কিন্তু এখন এই ডেরিভেশন মানে লাগবে না, আমার লাগবে আসলে এই সূত্রটা, ম্যাথ ট্যাথ করতে যাই করতে লাগবে হচ্ছে এই সূত্রটা। ফারহানা ইসলাম বলছে হাতি পুড়িয়ে মাছি পেয়েছি, হ্যাঁ তাই, হাতি পুড়িয়ে আসলে মাছি পাওয়া গেছে, এই যে ঠিক আছে, এই যে হাতি আর এটা হচ্ছে মাছি, বুঝতে পারছো? ওকে ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে গড় আয়ুর হিসাব। সেকেন্ড লাস্ট লাইনটা আরেকবার বলেন। সেকেন্ড লাস্ট লাইনে লিমিট বসাইছি, ইনফিনিটি বসাইছি আর জিরো বসাইছি। তো ইনফিনিটি বসালে এখানে পেয়ে গেছি, এখানে ই টু দি পাওয়ার ইনফিনিটি জিরো, ই টু দি পাওয়ার ইনফিনিটি জিরো, মাইনাস ইনফিনিটি হলে জিরো, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো, জিরো বসাইলে এই টি এর মান জিরো হওয়ার কারণে আরো একটা জিরো, কিন্তু এখানে যদি জিরো বসাই ই টু দি পাওয়ার জিরো মানে 1, আর নিচে ল্যামডা স্কয়ার 1 বাই ল্যামডা স্কয়ার, লাস্ট লাইন এটা। তো মোটামুটি সূত্রের প্যাকেজ এখন আমার হাতে চলে আসছে, আর আমার চিন্তা নাই, এইবার আমরা ম্যাথের হিসাব নিকাশ করতে পারবো। তো চলো 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 দ্রুত হিসাব করে ফেলি, চেঞ্জ করলাম, ঠিক আছে, যারা তুলতে পারো নাই পরে তুলে নিও, পরে তুলে নিও। তো চলো এবার ম্যাথ করি, এবার আমরা সুন্দর সুন্দর কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করবো। তো আসো আজকের ক্লাসের 1 নম্বর প্রবলেম দিলাম। ধরো বলা হচ্ছে কোন শহরে 20 ডে অর্ধায়ু বিশিষ্ট 20 ডে অর্ধায়ু বিশিষ্ট তেজস্ক্রিয় মৌল ছড়িয়ে পড়লো, তেজস্ক্রিয় মৌল ছড়িয়ে পড়লো। তেজস্ক্রিয় মৌল ছড়িয়ে পড়লো, তেজস্ক্রিয়তার মাত্রা, ওই শহরে বর্তমানে যে তেজস্ক্রিয়তার মাত্রা আছে, এই তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রার, যেটা মানুষ সহ্য করতে পারে আর কি, সহনশীল মাত্রার 64 গুণ, সহনশীল মাত্রার 64 গুণ। তা আমাদের এখন বের করতে বলছে যে 1 নম্বর, যে মৌলের তেজস্ক্রিয় মৌলের গড় আয়ুটা নির্ণয় করো, আর 2 নম্বর বলছে যে 50 দিন পর ওই শহরটা বসবাসের উপযোগী হবে কি, ওই শহরটি বসবাসের উপযোগী হবে কি। কোন একটা শহরে তেজস্ক্রিয় মৌল ছড়ায় পড়ছে, তো এই তেজস্ক্রিয় মৌল ছড়ায় পড়লে ওই শহরটা দীর্ঘদিন ধরে আর বসবাসের উপযোগী থাকবে না। কেন? কারণ তেজস্ক্রিয় মৌল যদি ছড়ায় পড়ে, এই তেজস্ক্রিয় মৌল হচ্ছে মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক, বিভিন্ন মনে করো স্কিন ক্যান্সার বা বিভিন্ন ধরনের জটিল জটিল রোগের কারণ হচ্ছে এই তেজস্ক্রিয় মৌল। তো এইগুলা যদি ছড়ায় পড়ে তাহলে ওই এলাকায় প্রাণী বসবাসের অনুপযোগী হয়ে যাবে।
তো এই কারণে তাড়াতাড়ি কি করতে হবে, ওই এলাকা রেস্ট্রিক্টেড করে দিতে হবে, ওই এলাকায় কোনো মানুষ বসবাস করতে পারবে না। তো মনে করো যে কোনো একটা শহরের মধ্যে একটা কোনো কারণে একটা ফ্যাক্টরি কিছু একটা ছিল বা কোনো পাওয়ার প্ল্যান্ট ছিল, যেখান থেকে মনে করো তেজস্ক্রিয় মৌল পুরো শহরে ছড়াই পড়ছে। তো সেই শহরটা এখন আর বসবাসের উপযোগী নেই। কেন? কারণ তেজস্ক্রিয়তার যে সহনশীলতার মাত্রা, যেটা মোটামুটি মানুষ সহ্য করতে পারে বা প্রাণীর জন্য ক্ষতিকারক না, যে মাত্রাটা বর্তমানে ওই শহরে সেই মাত্রার তুলনায়, সহনশীল মাত্রার তুলনায় আরো 64 গুণ বেশি। তার মানে 64 গুণ, সহনশীল মাত্রাই নেই, 64 গুণ বেশি তেজস্ক্রিয়তার মাত্রা, সহনশীল মাত্রার চেয়ে 64 গুণ বেশি। তাহলে এরকম যদি হয় তাহলে তো ওই শহর আর বসবাসের উপযোগী থাকবে না। যে মৌলটা ছড়াই পড়ছে সেই মৌল অর্ধায়ু বলে দেওয়া আছে 20 দিন। তো প্রথম কোশ্চেনটা ফাও, প্রথম কোশ্চেনটা হচ্ছে গ নম্বর একটা প্রশ্ন দেওয়ার দরকার, তাই দেয়। তো কি বলছে, মৌলের গড় আয়ু কত বের করো। তো গড় আয়ুটাও বের করতে হবে, কিন্তু দেওয়া আছে অর্ধায়ু, দেওয়া আছে আমাদের অর্ধায়ু, টি হাফ দেওয়া আছে, যে টি হাফ দ্যাট ইজ 20 ডে। আমাদের তো লাগবে টাউ কত। তো আমরা তো জানি টাউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, আর গত ক্লাসে আমরা শিখছিলাম ল্যামডা মানে হচ্ছে ln 2 বাই টি হাফ, তাই না? ল্যামডা হচ্ছে ln 2 বাই টি হাফ। তাহলে এর উল্টাটা, ল্যামডা যদি হয় ln 2 বাই টি হাফ, তাহলে এর উল্টাটা অর্থাৎ টি হাফ বাই হবে ln 2। ঠিক আছে, তাহলে এবার আসো মান বসিয়ে দিই। তাহলে টি হাফের মান 20 ডে ডিভাইডেড বাই ln 2, তাহলে দেখি কত হয়, 20 ভাগ ln 2, তাহলে 28.85 এত ডে। এইটা হচ্ছে গড় আয়ু, গড় আয়ুটা হচ্ছে এটা, বের করলাম গড় আয়ু, 1 নম্বর শেষ। বলছে 50 দিন পর ওই শহরটি বসবাসের উপযোগী হবে কিনা, এটাই আসলে মূল ম্যাথ। অনেক সময় দেখবা ওই যে আমি গত ক্লাসে বলছিলাম, রং টং করলে, রুমে রং টং করলে রুমের কিছুদিন রুমে রঙের একটা ঝাঁঝালো গন্ধ থাকে, এবং এই সময় অনেক সময় চোখ টোক জ্বালা পোড়া করে। ঠিক আছে, এই যে আমি ইন্টেরিয়র ডিজাইন যখন করাইছিলাম তখন আমার অফিস রুমেই এরকম কিছুদিন মনে করো যে রুমে ঢুকলেই মানে চোখ জ্বালা পোড়া করতো। কেন? ওই যে রঙের ঝাঁঝালো গন্ধ, গ্যাস, এর জন্য। তো এখন আস্তে আস্তে দীর্ঘদিন ব্যবহারের ফলে এখন মোটামুটি চোখ জ্বালা পোড়াটা কমে গেছে। কেন? এখন আর অত বেশি ঝাঁঝালো গন্ধটা বা ঝাঁঝালো গ্যাসটা পাওয়া যায় না। ঠিক আছে, অত বেশি চোখ জ্বালা পোড়া করে না। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে না তেজস্ক্রিয়তার মাত্রাটা কমতে থাকে। তো কমতে কমতে সহনশীল মাত্রায় যেদিন চলে আসবে সেদিন ওই শহরে আবার বসবাসের উপযোগী করা যাবে, ল্যাবরেটরি রুম আবার ব্যবহার করা যাবে। ঠিক আছে, এরকম আর কি বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা ধরি 2 নম্বর, ধরি সহনশীলতার মাত্রা, সহনশীল মাত্রা তেজস্ক্রিয়ের যে সহনশীল মাত্রা, সেই মাত্রাটা ধরলাম ভাইয়া এক্স। তাহলে বর্তমানে সহনশীল মাত্রায় নেই, এটা হচ্ছে এক্স, সহনশীল মাত্রা বর্তমানে এই মাত্রায় নেই। তো বর্তমানে কি আছে, বর্তমানে আছে সহনশীল মাত্রার 64 গুণ, দ্যাট ইজ 64 এক্স। তাহলে এটা পূর্বে, এটা আদিতে মানে বর্তমানে আর কি। তাহলে এই যে বর্তমানে এটা হচ্ছে এন নট। এইবার ফিউচারে টি সময় পরে আস্তে আস্তে তেজস্ক্রিয়তার মাত্রা কমতে 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 যেদিন তেজস্ক্রিয়তা সহনশীল মাত্রায় ফিরে যাবে, সেই সময় ভবিষ্যতের সেই সময়টা টি ইকুয়াল টু টি সময়, এটা হচ্ছে টি ইকুয়াল টু 0 সময়। তাহলে ভবিষ্যতের সেই টি ইকুয়াল টু টি সময়, সেই সময় সহনশীলতার মাত্রা যখন ফিরে পাবে, তখন নতুন করে আমরা ওই শহরে আবার বসবাস করতে পারবো, নতুন করে ওই শহরটা আবার বসবাসের উপযোগী হয়ে যাবে। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে এইবার আসো আমরা হিসাব নিকাশ করে এই টি এর মানটা বের করতে চাই, যে কত বছর পর এটা হবে, কত দিন পর এটা হবে। মাত্রা বর্তমানে তেজস্ক্রিয়তার মাত্রা 64 গুণ, আস্তে আস্তে কি হবে, এই মাত্রাটা কমবে, মাত্রাটা কমে ধরো 61 গুণ হবে, 60 গুণ হবে, 50 গুণ হবে, 40 গুণ হবে, 30 গুণ হবে, 8 গুণ হবে, 4 গুণ হবে, 2 গুণ হবে, 1 গুণ হবে। যেদিন 1 গুণ হবে সেদিন মনে করো ওই শহর খুলে দেওয়া যাবে, ওই শহরে লোকজন যাবে। অনেক কথা, ভাই তারপরে তো আরো কমবে। হ্যাঁ, তারপরে তো আরো কমলে তো আরো ভালো। সহনশীল মাত্রার চেয়ে তেজস্ক্রিয়তার মাত্রা যদি কমে যায় তাহলে তো আরো ভালো, কিন্তু আমার দেখতে হবে সহনশীল মাত্রায় কবে পৌঁছাবে। তাহলে ম্যাথ শেষ। এটা যদি, এটাকে যদি আমি বলি এন নট, দেন এটা তাহলে এন, তাহলে এন নট থেকে এনে যাইতে কত সময় লাগবে। তো আমরা গত ক্লাসে দেখছি এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার আমরা এখানে মানটান বসাই দিব, কাজ শেষ। ঠিক আছে, তাহলে এন এর মানটা কত, এক্স, এন নট এর মানটা কত, 64 এক্স, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এক্স আর এক্স কাটাকাটি, তাহলে 64 কে এ পাশে নিয়ে আসলে 1/64, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমার বের করতে হবে এই টিটা কত, যে কতদিন পর আবার ব্যবহারের উপযোগী হবে। তাহলে লন মানে ই কে সরাই নিতে হবে, তাহলে লন 1/64, এবার মাইনাস ল্যামডা। তো ল্যামডা তুমি আলাদা করে বের করে আনতে পারো, কিন্তু আমি অত কাজ করবো না, আমি একবার করবো ln 2 বাই টি হাফ। তো ln 2 বাই টি হাফ ওই যে দেওয়া আছে 20 ডে, আমি 20 ডে এককে নিচ্ছি, তাহলে এই টিটাও আমি ডে এককেই পাবো।
তাহলে এখান থেকে টি হিসাব করে দেখো 120 দিন আসবে, 120 ডে, এতদিন আসছে। তাহলে 50 দিন পর বসবাসের উপযোগী হবে কিনা? উত্তর হচ্ছে না। ইন্টিগ্রেশন দিয়ে করা যাবে কিনা? ইন্টিগ্রেশন দিয়ে তো আমরা সূত্র বানাইছি, ইন্টিগ্রেশন দিয়ে করা যাবে কিনা? একজন বলছে ইন্টিগ্রেশন দিয়ে করা যাবে। আরে ভাই n = n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা তো আমরা ইন্টিগ্রেশন করে বানাইছি। তো সূত্র বানায় তো লাভ, মানে লাভ কি হইলো? আমরা ইন্টিগ্রেশন করে ডেরিভেশনের মাধ্যমে সূত্র বানাইলাম, ম্যাথ যখন করব তখন রেডিমেড সূত্রগুলো দিয়ে করব। আমি যদি ম্যাথ করার সময় আবার ইন্টিগ্রেশন করি তাহলে এটা তো মুশকিল, এটা তো মানে মনে করো যে খুবই মনে করো বোকামি হবে। 50 দিন পর ওই শহরটা বসবাসের উপযোগী হবে কি? উত্তর হচ্ছে না, মিনিমাম 120 দিন লাগবে। যে না, হবে না। তাহলে মিনিমাম 120 দিন লাগবে, 120 দিন পর ওই শহর খুলে দেওয়া হবে। কি কথা বুঝছো? হয়ে গেল, শেষ। তোমরা আমাকে একটা জিনিস বলো তো, হ্যাঁ না কমেন্ট করে জানাবা, এই সূত্রটা আমি তোমাদের দেখাইছি কিনা, a = a0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমার আসলে খেয়াল নাই আমি গত ক্লাসে এই সূত্রটা দেখাইছি কিনা। ঠিক আছে, এটা একটু হ্যাঁ না দিয়ে বলবা। না, ওকে ঠিক আছে। এবার শোনো, আমাদের হয়তো তো চেঞ্জ করলাম, আমাদের বোর্ড বইতে একটাই মাত্র সূত্র আছে, সেই সূত্রটা n = n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইবার শোনো, এই n এর পরিচয় হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। এই n0 এর পরিচয় হচ্ছে আদিতে পরমাণুর সংখ্যা, আদি শুরুতে, যখন থেকে টাইম কাউন্ট করা হচ্ছে সেই টাইমের শুরুতে n0, অর্থাৎ এই টি সময় শেষে এটা আর এই টি সময় পূর্বে এটা। তো এটা তো পরমাণু সংখ্যা ছিল। এবার কথা হচ্ছে অনেক সময় না পরমাণু সংখ্যা দেওয়া থাকবে না, কখনো দেওয়া থাকবে ভর সংখ্যা, কখনো ভরের কথা বলে দেওয়া থাকবে, কখনো মনে করো যে বলবে মোল সংখ্যা, যে আদিতে ছিল 10 মোল, এখন মনে করো 10 দিন পর কত মোল। বা মনে করো আদিতে ছিল পরিমাণ ছিল 50 গ্রাম, এখন অক্ষত অবশিষ্ট কত গ্রাম, এরকম বলতে পারে। তো তখন যদি আমাদের হিসাব নিকাশ করতে হয়, তো তখন এই সূত্র অনেকে ব্যবহার করতে চাইবে না, যে ভাই এটা পরমাণু সংখ্যা বলছে, আমি ভরের ক্ষেত্রে কেন এটা খাটাবো, আমি মোল সংখ্যা বললে কেন এটা খাটাবো। তেজস্ক্রিয়তার হার যদি বলে দেয়, ধরো তেজস্ক্রিয়তার হার, রেট, ক্ষয়ের হার, এটা অনেক সময় বলে দিল যে আদিতে সক্রিয়তার রেট ছিল এত, তাহলে টি সময় পরে সক্রিয়তার বা তেজস্ক্রিয়তার রেট কত হবে, এরকম যদি বলে, তো তখন অনেক মনে করতে ভাই আমি এই সূত্র কেন খাটাবো। আসলে এই সূত্র তো তখন খাটানো উচিত না, কিন্তু আমাদের বোর্ড বইতে সব জায়গায় এই সূত্র ব্যবহার করছে। এইবার আসো, আমরা এই সূত্রের অনেকগুলো ফরম্যাট বের করবো, দেখবো ফরম্যাট সবগুলো একই, কিন্তু সূত্রগুলো এটা মোটামুটি একটু করে চেঞ্জ হবে। তো n = n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই যে এইটা ছিল হচ্ছে আমাদের মূল সূত্র, এটা ছিল আমাদের মূল সূত্র, যেখানে n এবং n0 হচ্ছে পরমাণুর সংখ্যা। এবার আমরা কেমিস্ট্রিতে, পুরো কেমিস্ট্রি হচ্ছে একটা সূত্রের উপর দাঁড়ানো। দেখো তো মনে পড়ে কিনা, কেমিস্ট্রির একটা সূত্র, মোল সংখ্যা হচ্ছে ভর ভাগ আণবিক ভর, অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এই একটা সূত্র দিয়ে কেমিস্ট্রি সব শেষ। তাহলে আসো তো এই n কে, পরমাণুর সংখ্যাকে আমরা মোল সংখ্যাতে রূপান্তরিত করতে পারি কেমনে? এই যে এইটুকু ঢেকে রাখলাম, নেই এইটুকু, তো এইটুকু যদি ঢেকে রাখি তাহলে পরমাণুর সংখ্যা হচ্ছে মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, পরমাণুর সংখ্যা মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে n0 এটা আদি পরমাণু সংখ্যা, তাহলে আদি মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, বুঝছো নাকি বুঝো নাই? n = এই যে n n ইনটু n, তাহলে এইটা এই nটা ছিল অক্ষত অ্যাটম সংখ্যা, তাহলে এটা অক্ষত মোল সংখ্যা। এটা আদিতে অ্যাটম সংখ্যা, তাহলে এটা আদি মোল সংখ্যা। na আবার na নট, এটা আবার বইলো না, অ্যাভোগাড্রো সংখ্যার আবার নট টট হবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে সুন্দর করে এবার কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিলে na আর na কাটাকাটি, তাহলে na আর na যদি কাটাকাটি হয়ে যায় তাহলে তবে n = হবে n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই যে এটা হবে n = n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে দেখো মোল সংখ্যা দিয়েও কিন্তু সূত্রের ফরম্যাটটা আসলে একই। ঠিক আছে, সূত্রের ফরম্যাটটা আসলে একই। এবার আসো, কেউ যদি চায় ভার, আমি ভর সংখ্যা দিয়ে বলবো, আচ্ছা আমার কোনো আপত্তি নাই। n তো মোল সংখ্যা ছিল, তাকে ভর ভাগ আণবিক ভর, ভর ভাগ আণবিক ভর। n0 তো আদিমোল সংখ্যা, তাহলে ভর নট ডিভাইডেড বাই আণবিক ভর নট হবে, আণবিক ভর তো মৌলের আণবিক ভর, এটা ফিক্সড মান, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এবার m দুই পাশ থেকে কেটে গেল, তাহলে m যদি দুই পাশ থেকে কেটে যায় তাহলে অতএব m = হবে m0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমি যদি ভর দিয়েও বলি তাহলে সূত্রের ফরম্যাটটাও একই। ঠিক আছে, তাহলে যেভাবে বলি না কেন সূত্রের ফরম্যাট একই। এবার আসো আমরা তেজস্ক্রিয়তার হার দিয়ে বলতে চাই, তেজস্ক্রিয়তার হার মানে ক্ষয়ের হার, তেজস্ক্রিয়তার হারের হিসাবে করতে চাই।
তেজস্ক্রিয়তার হারের হিসাবে করতে চাই, হারের হিসাবে। তো তেজস্ক্রিয়তার হারের হিসাবটা কেমন হবে? তেজস্ক্রিয়তার হারের হিসাব হচ্ছে ক্ষয়ের হার, রেট। ওই যে কুমড়া খাওয়ার হার, প্রথম দিন 32 কেজি পার ডে, তারপরের দিন 16 কেজি পার ডে, তারপরের দিন 8 কেজি পার ডে। দিন যত যাচ্ছে কুমড়ার পরিমাণও কমতেছে, কুমড়া ক্ষয়ের রেটও কমতেছে, দুটো জিনিস। আমরা এতক্ষণ পরিমাণ, অক্ষত অ্যাটম সংখ্যা, অক্ষত মোল সংখ্যা এগুলা দিয়ে করছি। এবার রেট দিয়ে হিসাব করব, যে প্রথম দিন রেট যা ছিল 4 দিন পর তো রেট তা নেই, তাহলে রেটের হিসাবে করব। তাহলে দেখো আমি তোমার বুঝাই দিই আগে। মনে করো কোনো একটা তেজস্ক্রিয় মৌলের আদি অ্যাটম সংখ্যা n0, t = 0 তে। এবার এখান থেকে তেজস্ক্রিয় ক্ষয় হতে হতে t সময় পর অবশিষ্ট আছে n, t = t সময় পর অবশিষ্ট আছে n পরিমাণ। ক্ষয় হতে 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 এক সময় এখানে গিয়ে দাঁড়াইছে, তাহলে ক্ষয় হতে হতে এখানে গিয়ে দাঁড়াইছে t = t সময় পর, এখন অবশিষ্ট আছে n পরিমাণ। তা আমরা কি করতে চাই, এখান থেকে তেজস্ক্রিয় ক্ষয়ের হার দিয়ে এই সূত্রটাকে দেখাইতে চাই। তাহলে আমরা যেটা জানি, সূত্রটা যেটা জানি, মূল সূত্র যেটা জানি, সেটা তো ভাই আগে একটু লিখি। n = n0 e⁻ λt। এগুলা কি ক্ষয়ের হার? না, অক্ষত অ্যাটম সংখ্যা, আদি অ্যাটম সংখ্যা। আমার দরকার ক্ষয়ের হার, তাহলে আমার দরকার dn/dt। যে কোনো সময়ের তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক, তাই না? তাহলে t সময়ে ক্ষয়ের হার dn/dt, এটা ছিল এই সময়ের অক্ষত পরমাণু সংখ্যা n এর সমানুপাতিক। এই সময় অক্ষত কত? n, তার সমানুপাতিক সামনে একটা এই যে মাইনাস ল্যামডা। যদি বলি এই সময়ের ক্ষয়ের হারটা কত, এই সময় ক্ষয়ের হার কত, আদিতে ক্ষয়ের হার কত, একেবারে শুরুতে তেজস্ক্রিয় বিভাজনের শুরুতে ক্ষয়ের হার dn0/dt, এটা সমান সমান মাইনাস ল্যামডা n0। কারণ এই সময় ক্ষয়ের রেটটা হবে এই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তো এই সময় আদিতে অক্ষত কত? n0, তার সমানুপাতিক। তেজস্ক্রিয় বিভাজনের রেটটা তো সবসময় সমান না। প্রথম দিন কুমড়া খাওয়ার রেট 32 কেজি পার ডে, প্রথম দিন 64 কেজি কুমড়া ছিল, ক্ষয়ের হারও বেশি। কিন্তু তারপরের দিন কুমড়া কমে গেছে, ক্ষয়ের হারও কমে গেছে। তাহলে যে কোনো সময়ের কুমড়ার পরিমাণ ওই সময়ের বেঁচে থাকা অক্ষত কুমড়ার পরিমাণের সমানুপাতিক, সেই সেম কথা। তাহলে এবার আসো, তাহলে আমি এই যে dn0/dt, এইটারে এত বড় জিনিসটাকে আমি আদি সক্রিয়তা বা আদি তেজস্ক্রিয়তার হার a0 দিয়ে লিখতে পারি, আর dn/dt এইটাকে আমরা t সময়ের তেজস্ক্রিয়তা বা সক্রিয়তার হার a দিয়ে লিখতে পারি। কাজ হয়ে গেছে। আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে n = n0 e⁻ λt। আমার ইচ্ছা হয়েছে দুই পাশে মাইনাস ল্যামডা গুণ করব, এখানে মাইনাস ল্যামডা গুণ করব, এই পাশেও মাইনাস ল্যামডা গুণ করব। তুমি জিজ্ঞেস করতে পারো ভাই কেন গুণ করলেন, আমি বলবো আমার ইচ্ছা, গুণ করলাম, ইচ্ছা। মাইনাস ল্যামডা n, দেখো মাইনাস ল্যামডা n মানে dn/dt, এই যে এটা মানে t সময়ের ক্ষয়ের রেট, হার, মাইনাস ল্যামডা n0, দ্যাট ইজ dn0/dt, dn0/dt e⁻ λt। এবার এই dn/dt এটাই তো সক্রিয়তার হার, যেটাকে আমরা a দিয়ে লিখি, এটাই সক্রিয়তার হার, t সময়ে সক্রিয়তার হার বা তেজস্ক্রিয়তার হার, আদিতে সক্রিয়তা বা বিভাজনের হার e⁻ λt। দুনিয়া উল্টে যায়, কিন্তু সূত্রের ফর্মেটা কি রকম, এই কারণে বোর্ড বইতে আসলে আলাদা আলাদা করে কোনো সূত্র বানায় নাই, সবই আসলে মূল সূত্র এক সূত্র দিয়ে চালাই দিয়েছে। কিন্তু আমরা তো তা করবো না, আমরা তো বেশি জানতে চাই, বেশি বুঝতে চাই, এই কারণে আমরা প্রত্যেকটা সূত্র ডেরিভেশনটা দেখব। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, এর পরিচয়টা কি? এর পরিচয়টা হচ্ছে সক্রিয়তা বা তেজস্ক্রিয়তার হার। তেজস্ক্রিয়তার হার, তেজস্ক্রিয়তা বা সক্রিয়তা বা অনেক সময় উজ্জ্বলতাও বলে, তেজস্ক্রিয় ব্রাইটনেস, উজ্জ্বলতা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কথা। তাহলে সূত্র কিন্তু একই রকমই পেয়ে গেলাম আমরা, তাই তো? চলো নেক্সট। বলা হচ্ছে 2 নম্বর প্রবলেম, বলা হচ্ছে একটি তেজস্ক্রিয়তা মাপক যন্ত্রে একটি তেজস্ক্রিয়তা মাপক যন্ত্রে কোন তেজস্ক্রিয় মৌলের সক্রিয়তা 3500 dpm, 10 ঘন্টা পর সক্রিয়তা পাওয়া গেল, 10 ঘন্টা পর সক্রিয়তা
পাওয়া গেল 2000 ডিপিএম। তাহলে 1 নম্বর কোশ্চেন, যে ওই মৌলের অর্ধায়ু ও গড় আয়ু নির্ণয় করো। ঠিক আছে, আরো 12 ঘন্টা পর সক্রিয়তা কত দেখাবে, কত পাওয়া যাবে, সক্রিয়তা কত পাওয়া যাবে। খুবই সুন্দর ম্যাথ। তাহলে একটা তেজস্ক্রিয় মৌল বিভাজিত হচ্ছে, তো তুমি তেজস্ক্রিয়তা মাপক যন্ত্রে ওই তেজস্ক্রিয় মৌলের বিভাজনের রেটটা পাইছো কোন একটা সময়ে কত, 3500 ডিপিএম। দ্যাট মিন্স ডিকে পার মিনিট। ডিকে পার মিনিট অর্থাৎ মিনিটে তেজস্ক্রিয় বিভাজন হচ্ছে 3500টা ডিকে পার মিনিট। 1 মিনিটে 3500টা তেজস্ক্রিয় ভাঙন ঘটতেছে। অর্থাৎ 1 মিনিটে কোন একটা মৌল অন্য একটা মৌলে বা কোন একটা মৌল তার অন্য একটা আইসোটোপে পরিণত হচ্ছে, তেজস্ক্রিয় বিভাজন করতেছে। আমরা এটা তেজস্ক্রিয়তা মাপক কোন একটা যন্ত্রে বা কোন একটা সেন্সরে এটা আমরা পাইছি। তার 10 ঘন্টা পর তেজস্ক্রিয়তার রেট কি একই থাকবে? এটা কি ঐকিক নিয়ম মানে না? তাহলে তার 10 ঘন্টা পর সক্রিয়তার রেট আর একই রকম থাকবে না। 10 ঘন্টা পর সক্রিয়তার রেট আরো কমে যাবে, অবশ্যই কমে যাবে। তো কমে কত, 2000 ডিপিএম, অর্থাৎ ডিকে পার মিনিট কয়টায়, মানে মিনিটে কয়টায়, 2000টায়। এবার আমাদের বলছে তাহলে ওই মৌলের অর্ধায়ু আর গড় আয়ুটা বের করে দাও আমারে, এবং তারপর তুমি বের করবা 12 ঘন্টা পর, আরো 12 ঘন্টা পর সক্রিয়তার রেটটা কেমন হবে। আসো প্রথম কোশ্চেনটা আগে হিসাব করি। তাহলে আমরা ওই মৌলের গড় আয়ু হিসাব করতে চাই। তাহলে দেখো সূত্র দেখো, এবার সক্রিয়তার হার বলে দিছে, সক্রিয়তা। তাহলে এন না কিন্তু এ, কিন্তু রেট বলে দিছে ডিপিএম, মিনিটে এত টি। তাহলে এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, শেষ। তাহলে এর মান হচ্ছে 2000, এর মান হচ্ছে 2000। চিত্র কি আঁকতে হবে বলো তো, চিত্র কি আঁকতে হবে বলো। এই যে এইটা হচ্ছে আদি, দ্যাট ইজ এ নট, তা থেকে এতে এসে পৌঁছাইছে, এতে এসে পৌঁছাইছে কত ঘন্টা পর, টি 10 ঘন্টা পর, 10 ঘন্টা পর। তো এর মানটা কত, এর মানটা হচ্ছে 2000 ডিপিএম, আর এই নটের মানটা 3500 ডিপিএম। ওকে, তাহলে এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার এর মানটা ভাইয়া 2000, এ নটের মান 3500 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, টি এর মান 10 ঘন্টা, এই 10 কিন্তু ঘন্টাতে। অনেকে বলছে ভাই এটা ডিপিএম, এটা ডিপিএম, ওটা যে আওয়ারে দেওয়া আছে থাকুক, আমার তো কোনো সমস্যা নেই, এটা ডিপিএম আর এটা ডিপিএম আছে কিনা, তাহলে আমার ঝামেলা শেষ। এটা ডিপিএম, এটা ডিপিএস এ আছে, তাহলে হবে না। ডিপিএম ডিকে পার মিনিট, ডিপিএস হলে ডিকে পার সেকেন্ড। যদি দুটো দুই রকম থাকতো তখন আমি ঝামেলায় পড়ে যেতাম। কারণ এই দেখো এ আর এ নটের, দেখো প্রথম অধ্যায়ে আমরা শিখছিলাম এরকম জিনিস, যে এখানে এ আর এ নটের মাত্রা একক হবে একই জাতীয় রাশি, আর এই ল্যামডা টি এর গুণফলের কোনো মাত্রা থাকবে না, অর্থাৎ টি যা হবে ল্যামডা হবে তার বিপরীত রাশি। বুঝতে পারছো, এই জিনিসটা মাথায় রাখি। তাহলে দেখো হিসাব, এবার 2000 ভাগ 3500, তাহলে এটাও ডিপিএম এটাও ডিপিএম, ভাগ হয়তো অনুপাত একই, তাহলে একক কনভার্ট কোনো দরকার নেই, আমি একবারে লন নিয়ে নিলাম। তাহলে উপরে 2000, নিচে 3500, তাহলে ই চলে গেছে মাইনাস ল্যামডা, এখান থেকে পাবো আমি ল্যামডা, এখান থেকে পাবো ল্যামডা, এবং ল্যামডাটা কোন এককে পাবো, এই টিটা হচ্ছে 10 আওয়ার এককে, তাহলে ল্যামডা পাবো আওয়ার ইনভার্স লন 2000 ভাগ 3500, এটা ভাগ -10, তাহলে এটার মান পাবো 0. ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট করবা না, 0.05596 এত পার আওয়ার, এইটা পাবো এত পার আওয়ার। এবার কি বের করতে হবে, এবার বের করতে হবে হচ্ছে গড় আয়ু আর অর্ধায়ু। আমি অবক্ষয় ধ্রুবক পাইলাম, তাহলে গড় আয়ু হবে 1/λ, এর বিপরীত। তাহলে 1 ভাগ অ্যান্সার 17.86 এত আওয়ার। আর যদি অর্ধায়ু বের করি তাহলে ln 2/t হাফ, ln 2 ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে, ln 2 ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে ln 2 ভাগ অ্যান্সার, তাহলে 12.86
38 আওয়ার। ওকে, এইবার আসো কি বলছে দেখি। 2 নম্বর বলছে আরো 12 ঘন্টা পর, তার মানে এর আরো 12 ঘন্টা পর, এর আরো 12 ঘন্টা পর, আরো 12 ঘন্টা। তাহলে আরো 12 ঘন্টা মানে এখানে আরো 12 ঘন্টা, 12 আওয়ার। তাহলে যদি এইটারে আমি t0 ধরি, তাহলে এর সাপেক্ষে এই টিটা হচ্ছে 10 আর 12 যোগ করে টোটাল 22 আওয়ার, টোটাল 22 আওয়ার পর। তাহলে 22 আওয়ার পর এর মানটা নতুন করে আবার কত হবে, এই যে এর মানটা 22 আওয়ার পর। তাহলে তুমি যদি 22 আওয়ার নিয়ে কাজ করো, তোমার আদি হচ্ছে এ নট, এটা দুই ভাবে করা যায়। আর তুমি যদি মনে করো না ভাই আমি 12 ঘন্টা নিয়ে কাজ করব, তাহলে 12 ঘন্টা নিয়ে কাজ করলে 12 ঘন্টার আগে এটা হচ্ছে আদি। তো তুমি দুই ভাবে করতে পারো, দুই ভাবে করা যায়। তাহলে আমাদের বলছে এ কত, আচ্ছা তাহলে এ হিসাব করব, এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে ভালো করে দেখো, বোর্ডে দেখো, এ নট যদি তুমি নাও 2000 ডিপিএম, 2000 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তো ল্যামডা মানে হচ্ছে লন টু বাই টি হাফ, একবার লিখে দিয়ে আসো, লন টু ডিভাইডেড বাই টি হাফ, কই টি হাফ হচ্ছে 12.38 গুণ হচ্ছে টি। তো টি কত, টি হচ্ছে 12 আওয়ার। তুমি যদি এইটারে আদি নাও, তাহলে এখান থেকে এই পর্যন্ত সময় কিন্তু 12 ঘন্টা, তাহলে এটা 12 আওয়ার, 12 আওয়ার, ঠিক আছে, 12 আওয়ার। তাহলে লন টু ভাগ অ্যান্সার গুণ 12 গুণ -1 ই টু দি পাওয়ার অ্যান্সার যা হবে তার সাথে 2000 গুণ। তাহলে 1021.84 ডিপিএম এটা। আর কেউ যদি মনে করো না ভাই আমি এভাবে করব না, আমি এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এ নটের জায়গায় বসাবো 3500, বসাও, আমার কোনো আপত্তি নেই। তো ভাই ওইটারে যদি তুমি 3500 বসাও, তাহলে তুমি এখানে সময়টা লন টু বাই টি হাফ আগে বসাই, সময়টা এই যে সময়টা, এই সময়টা 12 ঘন্টা বসাইতে পারবো না, বসাইতে হবে 22 ঘন্টা। মানে এটা আদি হলে এখান থেকে সময় 22 ঘন্টা। তাহলে দেখি আমি তোমাদের সামনে করতেছি, দেখি তো। তাহলে লন টু এটা ভাগ 12.38, এটা গুণ 22 গুণ -1 ই টু দি পাওয়ার অ্যান্সার গুণ হচ্ছে 3500, দেখি 1121.28, তাইছে, সরি 1021 পয়েন্টের পরে একটু এদিক ওদিক হইতে পারে, ওটা নিয়ে ব্যাপার না, আমার ঠিকই আছে, কারণ আমি ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিই নাই, এত ডিপিএম। এই তো যেভাবে করা যায় কিনা সেম হবে। তাহলে এই হিসাবগুলো বুঝিও, হ্যাঁ, যে ভাই কোন ভাবে করবে, এক এক জায়গা দেখবে এক এক ভাবে করা আছে, তুমি বুঝবা, তুমি বুঝে তোমার মতো করে করবা। এবার আসো একটা সুন্দর প্রবলেম সলভ করবো আমরা। প্রবলেম 3 নম্বর বলা হচ্ছে মহেস্থানগড় খননের সময়, বগুড়ার মহেস্থানগড়, যারা বগুড়ার আছে হাত তোলো। মহেস্থানগড় খননের সময় একটি কাঠের টুকরা পাওয়া গেল, একটি কাঠের টুকরা পাওয়া গেল, ল্যাবে নিয়ে টেস্ট করে দেখা গেল, ল্যাবে নিয়ে টেস্ট করে দেখা গেল তা থেকে C612 এর সক্রিয়তা, এই যে কার্বনের যে আইসোটোপটা, এর সক্রিয়তা ঘন্টায় 360টি, এর আদি সক্রিয়তা এটা আমরা ল্যাব টেস্ট করে পাইলাম, আর আমরা ধরো জানি বা আমরা ল্যাব টেস্ট করে এটাও পাইলাম যে এর আদি সক্রিয়তা 936 ডিপিএইচ, আদি সক্রিয়তা 936 ডিপিএইচ, এবং অর্ধায়ু 5384 বছর। ধরো কার্বন C612 এই আইসোটোপের অর্ধায়ু হচ্ছে এত বছর। তাহলে প্রথম কোশ্চেন 1 নম্বর দেওয়ার দরকার, তাই দেওয়া, অবক্ষয় ধ্রুবক কত?
এই কার্বন C612 এই আইসোটোপের অবক্ষয় ধ্রুবক কত? আর 2 নম্বর হচ্ছে মহাস্থানগড়ের জমিদারের বয়স কত? মহাস্থানগড়ের জমিদারের বয়স নাকি মহাস্থানগড়ের সভ্যতার বয়স, সভ্যতার বয়স কত, আনুমানিক বয়স কত? ঠিক আছে। ফুয়াদ হাসান, এই যে ভাই বগুড়া থেকে, হ্যাঁ তাহলে বলো ফুয়াদ, তোমার পারতে হবে, তুমি বগুড়া থেকে, বগুড়াতে ওই যে মহাস্থানগড় বগুড়াতে, বলো তোমার এই ম্যাথটা পারতে হবে। তাহলে কি বলছে দেখি, বুঝি আমরা নাকি। মহাস্থানগড় খননের সময় একটা কাঠের টুকরা পাওয়া গেছে, ধরো একটা কাঠের মূর্তি পাওয়া গেছে, তো এই মূর্তি মাটির নিচে পড়েছিল, চাপা পড়েছিল, এটা একটা মনে করো যে পুরাতাত্ত্বিক নিদর্শন। তো এরকম বিভিন্ন ধরনের পুরাতাত্ত্বিক নিদর্শন অনেক সময় খননের সময় পাওয়া যায়, পাওয়ার পরে এইগুলা ওই বিজ্ঞানীরা বা প্রত্নতাত্ত্বিক যারা গবেষক তারা ল্যাবে নিয়ে যায়, ল্যাবে নিয়ে ল্যাব টেস্ট করে, ল্যাব টেস্ট করে তারপরে তারা মতামত দেয় যে এটা এত বছর আগের, এটা এই আমলের, এরকম তারা হিসাব নিকাশ করে বল। বা বিভিন্ন দেখবা যে জীবাশ্ম বা বিভিন্ন প্রাণীর ফসিল যেগুলা পাওয়া যায়, যেগুলা মনে করো যে বাংলাদেশে এরকম জাদুঘর তেমন নাই, তবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বিভিন্ন জায়গায় এরকম কিছু জাদুঘর আছে যেখানে ডাইনোসরের মনে করো জীবাশ্ম বা অন্যান্য বিলুপ্ত প্রাণী যে প্রাণীগুলো আছে, বিলুপ্ত প্রায় যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলার জীবাশ্ম রাখা হয়েছে এবং ওখানে লেখা আছে এই জীবাশ্ম এত বছর আগের, এত হাজার বছর আগের, এত মিলিয়ন বছর আগের, এরকম লেখা আছে। তো এইসব এইসব এই যে মানে কিভাবে হিসাব নিকাশ করে এইসব পুরাতাত্ত্বিক নিদর্শন বা জীবাশ্ম ফসিল গুলা এরা কত বছর আগের, এরা কিভাবে হিসাব নিকাশ করে বলে। তো এই হিসাব নিকাশ করার একটা মনে করো এক্সপেরিমেন্টাল প্রসেস হচ্ছে কার্বন ডিটেকশন প্রসেস। মানে আমরা এই তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র অবজারভেশন করে আমরা কোনো একটা পুরাতাত্ত্বিক নিদর্শন সেটা কত বছর আগে সেটা আমরা ল্যাব টেস্ট করে বলে দিতে পারি। তো এরকমই একটা এক্সপেরিমেন্টাল ম্যাথ আমরা করছি। মহেস্থানগড় খননের সময় একটা প্রাচীন কাঠের মূর্তি পাওয়া গেছে ধরো, তো আমরা তাড়াতাড়ি সেটা ল্যাবে নিয়ে গেলাম, মাটির নিচে পড়ে মনে করো যে কাঠটা এখন কয়লার মতো হয়ে গেছে, বোঝা যাচ্ছে এটা অনেক আগের। তো এটা আমরা তাড়াতাড়ি ল্যাবে নিয়ে গেলাম, ল্যাব টেস্ট করলাম, ল্যাব টেস্ট করে আমরা দেখতেছি যে সেখান থেকে কাঠের ওই টুকরাটা বা কাঠের মূর্তিটা থেকে কার্বন C612 এর সক্রিয়তা হচ্ছে ঘন্টায় 360টি, অর্থাৎ কার্বন C612 এর সক্রিয়তা পাওয়া যাচ্ছে, তেজস্ক্রিয়তার হার পাওয়া যাচ্ছে। ধরো এটা হচ্ছে কাঠের টুকরাটা, এটা কাঠের টুকরা, তো এই কাঠের টুকরাটা থেকে ঘন্টায় পাওয়া যাচ্ছে 360টি, কি ঠিক আছে, ঘন্টায় পাওয়া যাচ্ছে কত, 360টি, আগে লিখিও না, হ্যাঁ 360টি পাওয়া যাচ্ছে। তো এটা এ হবে নাকি এ নট হবে আমি হয়তো জানি না, এ হবে নাকি এ নট হবে জানি না, এটা পাওয়া গেছে এত ডিপ। ওকে, এবার তারপরে আমাদের বলতেছে এর আদি সক্রিয়তা। তাহলে এবার শোনো, ভালো করে শোনো, এটা মাটির নিচে চাপা পড়েছিল, আর আজকে মাটির নিচে চাপা পড়ে থাকার অনেক 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 বছর পর তুমি এটাকে টেনে উঠাইছো, মাটির নিচ থেকে টেনে উঠাইছো, এটাকে টেনে উঠাইছো। যখন মাটির নিচ থেকে টেনে উঠাইছো তাড়াতাড়ি ল্যাবে নিয়ে গেছো, ল্যাবে নিয়ে যাওয়ার পরে ল্যাব টেস্ট করছো, ল্যাব টেস্ট করে তুমি পাচ্ছ এটা থেকে কার্বন নিঃসরণের হার, কার্বন C612 এই আইসোটোপের সক্রিয়তার হার ঘন্টায় 360টি, তার মানে 360 dph। এবার আদি সক্রিয়তা, যে ভাই আদি সক্রিয়তা আপনি বুঝলেন কেমনে, এই যে আদি সক্রিয়তা লিখে দিয়েছেন 936 dph, এটা বুঝলেন কেমনে, আদিতে কেমনে কার্বন C612 এর তেজস্ক্রিয় ভাঙনের হারটা ঘন্টায় 936 ছিল, এটা আপনি বুঝলেন কেমনে। এটা বোঝার জন্য কি আপনি ওই যে মহেস্থানগড়ের মনে করো যে জমিদাররা যখন ছিল তখন গিয়ে হিসাব টিসাব করে রাখছিলেন না? তাহলে আমরা হিসাব করে রাখি না, তা আমরা হিসাবটা করলাম কেমনে? কার্বন মনে করো এখন একটা জীবন্ত গাছ, তুমি এটা তো ল্যাব টেস্টে এমনি তুমি করতে পারবা, বাইরে যাবা, বাইরে গিয়ে একটা গাছ কাটবা, গাছ কেটে একটা গাছের একটা টুকরা নিবা, একটা স্যাম্পল নিবা, নিয়ে ওইটা গিয়ে ল্যাবে নিয়ে টেস্ট করবা, ওইটা একটা জীবন্ত গাছ। এবার এরকম একটা জীবন্ত গাছ সেটা মাটির নিচে পড়ে 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 চাপা খেয়ে খেয়ে আজকে তেজস্ক্রিয়তা মনে করো যে ক্ষয় কমতে কমতে রেটটা এসে এখানে 360-এ দাঁড়াইছে। তাহলে যখন মনে করো যে ওই আমলে ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে যাও, যখন আর কি এই কাঠের টুকরাটা, কাঠের মূর্তিটা যখন গাছ কেটে তৈরি করা হয়েছিল তখন আদি সক্রিয়তা কত ছিল? বর্তমানে একটা জীবন্ত গাছের এখন কার্বন C612 এর সক্রিয়তা যা তাই ছিল। আমি কি করলাম, মনে করো বাইরে গেলাম, বাইরে গিয়ে একটা গাছ কাটলাম, গাছ কেটে একটা টুকরা নিয়ে আসলাম, জীবন্ত গাছের একটা টুকরা নিয়ে আসলাম, সেটা এনে ল্যাবে টেস্ট করলাম। তাহলে ওই টুকরাটা থেকে আমি কার্বনের আদি সক্রিয়তা পাবো, আদি সক্রিয়তার মানটা পাবো। ধরো সেই আদি সক্রিয়তার মানটা এভাবে পাওয়া গেছে 936 dph, এটা তোমার প্রশ্নে বা উদ্দীপকে বলে দেওয়া আছে যে কোনো না কোনো ভাবে আমরা এটা জানি বা পাইছি। তাহলে ওই যে আদিতে যখন এই গাছটা কেটে কাঠের মূর্তিটা বানানো হয়েছিল সেই সময়ে সক্রিয়তার রেটটা এ নট, এইটাই হচ্ছে 936 dph।
তাহলে আজকে মাটির নিচে এত বছর চাপা পড়েছিল, তাহলে কত বছর মাটির নিচে চাপা পড়েছিল এই সময়টা যদি বের করা যায়, এটাই তো হবে এই কাঠের মূর্তিটার বয়স। আর এই কাঠের মূর্তিটার বয়স মানে কাঠের মূর্তিটা কত বছর আগের, সেটাই তো মহাস্থানগড়ের সভ্যতার বয়স। কি বুঝলা? কত সহজ জিনিস। তাহলে আসো প্রথম একটা ম্যাথ, ওটা তো ফাউ, ওটা তো আসলে কোনো কাজেরই না। ঠিক আছে, কি বলছে? অবক্ষয় ধ্রুবক কত? অবক্ষয় ধ্রুবক ল্যামডা, ল্যামডা হচ্ছে ln 2/t½ তো সবকিছু দেওয়া আছে, এখানে মান বসাই দিবা, তাহলে হয়ে যাবে। একক কনভার্ট করার কোনো দরকার নেই, একক কনভার্ট করবো না। তোমার t½ যে এককে, ল্যামডা আসবে তার ইনভার্স একক। এটা বছর আছে, বছরেই থাকবে। 5384 বছর, এটা ইয়ার, তাহলে এটার ইয়ার ইনভার্স হয়ে যাবে। তাহলে আসো, যেহেতু করেই ফেলছি তাহলে আর বাদ রাখবো কেন? ln 2 ভাগ 5384, তাহলে অবক্ষয় ধ্রুবকের মানটা হবে, সায়েন্টিফিক মোডে লিখবো 1.28 ইন্টু 10⁻⁻⁴ এত পার ইয়ার। ঠিক আছে, এত পার ইয়ার। এইবার আসো, এইবার মহাস্থানগড়ের সভ্যতার বয়স মানে এই কাঠের টুকরা কত বছর আগে সেটাই তো হয়ে গেছে অলরেডি ম্যাথ। a = a0 e⁻⁻λt। তো না, এর মান বর্তমান 360 আর আদিতে 936 e⁻⁻λt। তাহলে ল্যামডা টি আপাতত রাখি, টিটা বের করতে চাই। তাহলে ln 360 936 সমান মাইনাস ল্যামডা। তো ল্যামডার মান তো পেয়ে গেছো, তো পেয়ে গেলে এটা বসায় দাও, আর যদি না পাইতা তাহলে বের করে নিতা 10⁻⁴ ইন্টু টি। এটা কিন্তু পার ইয়ারে, তাহলে টি আসবে কিন্তু ইয়ারে। ঠিক আছে, ইউনিট কনভার্ট করার কোনো দরকার নেই। গত ক্লাসে বলছিলাম e⁻⁻λt, টি যে এককে থাকবে ল্যামডা হবে তার ইনভার্স এককে, কাটাকাটি হয়ে কোনো ঝামেলা। তাহলে এই কারণে আমরা ইউনিট কনভার্ট করব না। তাহলে এখান থেকে ln উপরে 360 নিচে 936, ঠিক আছে, ভাগ 1.28 এক্সপোনেনশিয়াল ফাংশন -4, তাহলে 74764.93 এত ইয়ার। ঠিক আছে, কারো যদি মনে করো পয়েন্টের পরে এদিক ওদিক হয়, তাহলে তার এদিক ওদিক হওয়ার কারণ হচ্ছে তুমি হিসাব নিকাশ করার সময় তুমি ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিছো, এটাই হচ্ছে হিসাব নিকাশ। আচ্ছা, আমারই হইতে পারে, কারণ আমি তো এই ডাটাটা পরে তুলছি, নাকি আমি অ্যান্সার দিয়ে ভাগ দিছি? অ্যান্সার দিয়ে ভাগ দিব। ln 2 না, আমি অ্যান্সার দিয়ে ভাগ দিছি 5384, তাহলে ln 360 ভাগ 936, ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিবা না, তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিকঠাক আসবে না পুরা, ভাগ অ্যান্সার। তাহলে দেখো তো, এই যে দেখো আমারই ভুল হয়ে গেছে, দেখছো? ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দেওয়ার কারণে আমারই ভুল হয়ে গেছে। এই যে 7421 পয়েন্ট, এই কাজ করবে না কিন্তু, তাহলে কিন্তু মার্ক দিবে না। ঠিক আছে, 9 ইয়ার এটা। এর পরিবর্তে এন লিখলে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, লেখা যাবে, কোনো ঝামেলা নেই। অরিন্দাম মল্লিক বলছে, হ্যাঁ অরিন্দাম মল্লিক অনেক আগে অ্যান্সার বলছে। তারপরে শিল্পী অ্যান্সার বলছে, তার তার তাজরিয়ান আফরান অ্যান্সার বলছে। ঠিক আছে, এই ম্যাথটা যদি তারপরেও কারো মনে করো আরো সুন্দর করে বুঝতে হয়, তাহলে তুমি এই ম্যাথটা করবা। যে তোমার মনে করো ওই যে কুমড়া খাওয়ার উদাহরণ, তুমি মনে করো কুমড়া খাইছিলা প্রথম দিন, তো প্রথম দিন কুমড়া খাওয়ার রেট ছিল কি 32 কেজি পার ডে। 32 কেজি পার ডে প্রথম দিন কুমড়া খাওয়ার রেট ছিল এটা। তো তুমি এই কুমড়াটা খেয়ে তুমি লিখে গেছো কোন একটা কাগজে প্রথম দিন কুমড়া খাওয়ার রেট, এটা তুমি লিখে গেছো, এটা কাগজে লিখে গেছো। আর একটা জিনিস লিখছো, সেটা হচ্ছে তোমার কুমড়া ছিল 64 কেজি, তুমি প্রথম দিন খাইছো 32 কেজি, তাহলে প্রথম দিনে অর্ধেক শেষ। তাহলে আর একটা কথা তুমি লিখে গেছো, সেটা হচ্ছে কুমড়ার অর্ধায়ু হচ্ছে একদিনে অর্ধেক শেষ করে ফেলছো, একদিনে অর্ধেক শেষ করে ফেলছো। এইবার এই কুমড়া তো তুমি খাইতে 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 একসময় তুমি চলে গেছো, তারপর তোমার ছেলে মেয়ের প্রজন্ম চলে গেছে, তাদের ছেলে মেয়ের প্রজন্ম চলে গেছে, কিন্তু কুমড়া কিন্তু শেষ হয়নি, কুমড়া ক্ষয় হয়ে যাচ্ছে, কুমড়া খেয়ে যাচ্ছ, প্রজন্ম থেকে প্রজন্ম কুমড়া খেয়ে যাচ্ছ। এবার মনে করো তোমার কয়েক প্রজন্ম পরে, 7-8 প্রজন্ম পরে, ঠিক আছে, তোমার নাতির নাতি তারা এসে মনে করো কুমড়া খাচ্ছে। তো তারা একদিন ভাবতেছে, তারা আমার কাছে ফিজিক্স পড়ে যাওয়ার পর ভাবতেছে, এই যে কুমড়া, এই কুমড়াটা তো আমরা সেই নানার আমলের কুমড়া, আমরা তো আজ পর্যন্ত কুমড়া খেয়ে যাচ্ছি। তো আজকে ধরো কোনো একদিন তারা যেদিন হিসাব করতেছে, সেই দিন তাদের কুমড়া খাওয়ার রেট 0.000000000 ধরো 4 এত কেজি পার ডে। ঠিক আছে, এত কেজি পার ডে, ওই দিন তাদের কুমড়া খাওয়ার রেট হচ্ছে এটা। তো তখন তারা চিন্তা করলো, আচ্ছা আমরা এই যে কুমড়াটা খাইতেছি, এই কুমড়াটার বয়স কত, এই কুমড়াটা কত বছর আগের কুমড়া। তখন মনে করো যে তোমার ওই যে নাতির নাতি,
হ্যাঁ, মানে 7 প্রজন্ম পরে তোমার বংশধর, তারা উঠে গিয়ে সিন্দুক খুলে এই কাগজটা বের করে ফেলছে। সিন্দুক খুলে এই কাগজটা বের করে দেখতেছে, এই যে আদি সক্রিয়তার রেট আমার নানা লিখে গেছিল যে 32 কেজি পার ডে, আর অর্ধায়ু হচ্ছে একদিন। তাহলে আজকে কতদিন পর কুমড়ার এই অবস্থা হয়েছে, কুমড়া ক্ষয় হয়ে কুমড়া এখন এত কেজি পার ডে তে এসে দাঁড়াইছে। তাহলে এই যে সময়টা বের করবা, এটা T0 থেকে শুরু করে এই যে T সময় পর কবে এসে তেজস্ক্রিয়তার ক্ষয় এটা চলে আসছে। অর্ধায়ু পেয়ে গেছো, অর্ধায়ু থেকে তুমি ল্যামডাও পেয়ে যাবা। তাহলে এখান থেকে হিসাব করে এই কুমড়ার বয়সটা বের করবা, যেটা কুমড়ার বয়স সেটাই আসলে মহেস্থানগড়ের সভ্যতার বয়স, একই জিনিস। বুঝতে পারছো? প্র্যাকটিক্যালি তো এটা পসিবল না। কেন পসিবল না? প্র্যাকটিক্যালি কুমড়া খাইতে থাকবা, মাইক্রোস্কোপের নিচে দিয়ে কুমড়া খাইতে থাকবা, মাইক্রোস্কোপের নিচে দিয়ে ভাগ করে অর্ধেক করে কুমড়া খাবা। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে এবার চলো নেক্সট সামনে আগাই আমরা। তো এবার আমরা একটু অন্য ধাঁচের প্রবলেম সলভ করব। ঠিক আছে? ও তার আগে আরেকটা প্রবলেম একটু সলভ করি, একটা সৃজনশীল কোশ্চেন সলভ করি। এটা কত নম্বর হবে? 4 নম্বর হবে মেবি। 4 বলা হচ্ছে এ ও বি দুটি মৌলের অর্ধায়ুর যোগফল 15 বছর। অর্ধায়ুর যোগফল 15 বছর। এর অর্ধায়ু বি এর দ্বিগুণ। কোশ্চেন নম্বর 1, বি এর গড় আয়ু নির্ণয় করো। আর কোশ্চেন নম্বর 2, কোনটির 60% ক্ষয় হতে বেশি সময় লাগবে? 60% ক্ষয়ে বেশি সময় লাগবে কোনটা, এ না বি? কোনটার 60% ক্ষয়ে বেশি সময় লাগবে? এই ম্যাথ তুমি করছো কোথায় জানো? ক্লাস 4-5। বিশ্বাস হয় না? আচ্ছা বলো তো, দুটি সংখ্যার যোগফল 15 এবং একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যা দুইটি কত? 5 আর 10। বুঝলা? দুটি সংখ্যার যোগফল 15, 5 আর 10। একটা সংখ্যা আর একটা সংখ্যার দ্বিগুণ, 10 5 এর দ্বিগুণ। তাহলে একটা সংখ্যা 5 আর একটা সংখ্যা 10, একটু চিন্তা করলে বের হয়ে যায়। তো এটা আমরা কিভাবে বের করতাম? ধরি দুইটা সংখ্যা x ও y, x প্লাস y 15 এবং x সমান সমান 2y। তো এইভাবে ধরে আমরা x আর y বের করতাম। তো ওই রকমই করবো আর কি। a আর b মৌলের অর্ধায়ু, তো ধরি a মৌলের অর্ধায়ু, এক নম্বরটা করছি, a মৌলের অর্ধায়ু t হাফ a, b মৌলের অর্ধায়ু t হাফ b। তো ভাই এই দুটার যোগফল 15 বছর, এক নম্বর সমীকরণ। আর বলছে এর অর্ধায়ু বি এর দ্বিগুণ। আচ্ছা তাহলে টি হাফ এ এর অর্ধায়ু বি এর দ্বিগুণ 2 টি হাফ বি, এর অর্ধায়ু হচ্ছে বি এর দ্বিগুণ। তাহলে 1 নং থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। দেখো তো উপরে টি হাফ এ আছে, তো টি হাফ এ মানে 2 টি হাফ বি। তাহলে টি হাফ এ মানে 2 টি হাফ বি, এটা প্লাস টি হাফ বি, এটা সমান সমান 15। তাহলে 2 আর 1 3, তাহলে 3 টি হাফ বি, এটা হচ্ছে 15। তাহলে অতএব টি হাফ বি 15 ভাগ 3 5 বছর। তাহলে বি এর অর্ধায়ু 5 বছর, এর অর্ধায়ু 10 বছর। তাহলে অতএব এর অর্ধায়ু টি হাফ এ, তাহলে বি এর দ্বিগুণ, তাহলে 2 গুণ 5 10 বছর। এখন আমাদের কি চাইছে? দেখো এবার আমরা মূল ম্যাথ হিসাব করব। বলছে বি এর গড় আয়ু কত? বি মৌলটার গড় আয়ু বের করতে বলছে। তাহলে বি মৌলের গড় আয়ু বি মৌলের 1 বাই ল্যামডা বি মৌল। এবার ল্যামডার উল্টাটা, তাহলে ল্যামডার উল্টাটা হচ্ছে টি হাফ বি ডিভাইডেড বাই লন 2। তাহলে মান বসাই দিব। টি হাফ বি হচ্ছে 5 বছর, বছর বছরেই থাকবে, লন 2। তাহলে আমরা এখানে হিসাবটা লিখবো বছরে। তাহলে 5 ভাগ লন 2। ওকে, 7.213, ঠিক আছে? 7.213 এত ইয়ার, এত বছর। ঠিক আছে, এই তো অনেকেই বের করে ফেলছো, দেখছো তোমরা কত ভালো। কোনটির 60% ক্ষয়ে লাগবে বেশি সময়? কোনটার 60% ক্ষয়ের জন্য বেশি সময় লাগে?
এই ম্যাথের উত্তর আমি জানি, ঠিক আছে, একটু বসলাম, এই ম্যাথের উত্তরটা আমি জানি। হ্যাঁ, কেমনে উত্তরটা জানি? আচ্ছা, অর্ধায়ু দেওয়া আছে না, এ মৌলের অর্ধায়ু কত? এ মৌলের অর্ধায়ু কত বলো? এ মৌলের অর্ধায়ু হচ্ছে 10, বি মৌলের 5, অর্ধায়ু মানে 50% ক্ষয়। তাহলে এ মৌলের 50% ক্ষয় হতে লাগে 10 বছর, আর বি মৌলের 50% ক্ষয় হতে লাগে 5 বছর। তাহলে এ মৌলের সময় বেশি লাগে, বি মৌলের কম লাগে। তো 50% এর জায়গায় একটু ঘষে মেজে 60% করে দিত, তাহলে 60% ক্ষয় হইতে এ এর লাগবে সময়, 60% ক্ষয় হইতে বি এর লাগবে কত সময়? 60% ক্ষয় হইতে, ঠিক আছে। তাহলে 50% ক্ষয় হতে যার বেশি সময় লাগে এ এর, তাহলে 60% ক্ষয় হইতে তারই বেশি সময় লাগবে। আবার 50% ক্ষয় হইতে অর্ধায়ু আর কি 50% ক্ষয় হইতে বি এর সময় লাগে 5 বছর কম, তাহলে 60% ক্ষয় হইতেও বি এর কম সময় লাগবে। এটা কিন্তু উত্তর আমি জানি। এবার কথা হচ্ছে, যতই জানি সৃজনশীল প্রশ্নে তো আর ওভাবে জানি বলে দিলে হলে হবে না, করে বের করতে হবে। আমি এর জন্য করব, তুমি বি এর জন্য হিসাব করবা। এর জন্য 60% ক্ষয়, তাহলে এর জন্য 60% ক্ষয়ের জন্য যে সময়টা লাগে সেই সময়টাকে আমি বললাম টি এ। তো 60% ক্ষয় n equal to n not e to the power minus lambda t। তো 60% ক্ষয় মানে অবশিষ্ট থাকে 40%, that is 0.4 n not equal to n not e to the power minus lambda t। ল্যামডা ল্যামডা হচ্ছে ln 2, আচ্ছা ল্যামডা ল্যামডা থাকুক, মাইনাস ল্যামডা এ বলি আর টিটা এ বলি। তাহলে n not কাটাকাটি, ln 0.4 নাই, ল্যামডা নাই, তাহলে মাইনাস ln 2। এবার একবারে করছি, ল্যামডা বের করে এনে বসাবো, এত কাহিনী করার সময় নাই ভাই। ln 2 বাই টি হাফ, এর জন্য টি হাফ বের করে রাখছি 10 বছর, এই যে 10 বছর, বছর কিন্তু। তাহলে এই যে সময়টা টি এ, এটাও আমি পাবো কিন্তু বছরে, ঠিক আছে, এটাও কিন্তু বছরে পাবো। তাহলে অতএব টি এ এটা হচ্ছে ln 0.4 ভাগ ln 2 ln 2 নিচে 10, 13.21, 13.21 এত ইয়ার, 60% ক্ষয় হতে এত বছর লাগবে। এবার সেম একই ভাবে বি এর জন্য, তো বি এর জন্য দেখো একটা বুদ্ধি খাটাই, বি এর জন্য লাস্ট লাইনটা করব। বি এর জন্য 60% ক্ষয়, বি এর জন্য 60% ক্ষয়, শুধু লাস্টের লাইনটা করব। কেমনে লাস্টের লাইনটা করব? এটাকে ধরলাম টিবি, দেখো বোর্ডে দেখো, এটা এ এর জন্য হিসাব, 60% ক্ষয়, তাহলে 40% থাকবে মাইনাস ln 2 10, এই 10 এর জায়গায় এবার হবে বি এর জন্য 5, ln 2 বাই টি হাফ, এবার টি হাফটা 5 বছর, জাস্ট এখানে পাস হবে। তাহলে আমি একবার এই লাইনটা লিখছি, তুমি কিন্তু পরীক্ষা এবার বোর্ড পরীক্ষা আসলে এত শর্টকাটে করিও না, লিখে করিও, কারণ তোমরা পারো, আমি এখন অনেকগুলো ম্যাথ করাইছি বলে আমি এখন একটু চালাকি করলাম। তাহলে অতএব টিবি, তাহলে এটা হবে ln 0.4 ভাগ ভাগ উপরে ln 2 আর নিচে হচ্ছে 5, তাহলে এটা আসবে 6.609, 6.609 এত ইয়ার। তাহলে অবশ্যই এর সময়টা লাগবে বেশি, বি এর সময়টা লাগবে কম, এটা তো কমন সেন্স, এটা তো দেখেই আমরা বুঝে গেছিলাম, ঠিক আছে, এটা আমরা দেখেই তো বুঝে গেছিলাম, গেছিলাম না বলো? ওকে, এবার আসো, এইবার আমরা অন্য ধাঁচের দুটো প্রবলেম সলভ করব, অন্য ধাঁচের দুইটা প্রবলেম। দেখো এবার কিন্তু এই গতানুগতিক সূত্রের মধ্যে পড়বে না। তো প্রবলেম 4 5 নম্বর বলা হচ্ছে প্রতি গ্রাম, বলা হচ্ছে প্রতি গ্রাম রেডিয়াম 226 থেকে, প্রতি গ্রাম রেডিয়াম 226 থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ, প্রতি সেকেন্ডে কি পরিমাণ, প্রতি সেকেন্ডে প্রতি গ্রাম রেডিয়াম 226 থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিভাজন পাওয়া যাবে, তেজস্ক্রিয় বিঘটন, তেজস্ক্রিয় বিঘটন পাওয়া যাবে। অর্ধায়ু 5777 বছর, এটা বলে দেওয়া আছে যে এই যে রেডিয়াম তার অর্ধায়ু 5777 বছর, এটা বলে দেওয়া আছে যে প্রতি গ্রাম রেডিয়াম 226 থেকে
প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন পাওয়া যাবে, ভালো করে বুঝিও কি চাইছে। প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় ক্ষয় হবে, প্রতি সেকেন্ডে কতগুলো ক্ষয় হবে, এটা চাইছে। দ্যাট মিন্স হার চাইছে, হার ডিএনডিটি চাইছে প্রতি গ্রাম থেকে, প্রতি গ্রাম মানে 1 গ্রাম রেডিয়াম থেকে। তো ডিএনডিটি বের করা যায় এরকম সূত্র কোনটা আছে? ডিএনডিটি বের করা যায় এরকম সূত্র, মূল সূত্রটা। মূল কোন সূত্র? মূল হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র। দেখো এবার এই ক্ষয়ের সূত্র ব্যবহার করে আমাদের ম্যাথ করতে হবে। ধরো এইটা হচ্ছে আমাদের 1 গ্রাম রেডিয়াম, এই যে 1 গ্রাম রেডিয়াম ছিল, 1 গ্রাম রেডিয়াম। তাহলে এই 1 গ্রাম রেডিয়াম এইখান থেকে প্রতি সেকেন্ডে 1 গ্রাম রেডিয়াম থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন পাওয়া যাবে ডিএনডিটি, এইটা আমাদের বের করতে হবে। দেখো 1 গ্রাম থেকে তেজস্ক্রিয় বিভাজনের হার যেমন, 1 গ্রাম থেকে তেজস্ক্রিয় বিভাজনের হারটা যেমন, এই 1 গ্রাম থেকে একটু ক্ষয় হয়ে যাওয়ার পরে তেজস্ক্রিয় বিভাজনের হারটা কিন্তু আর তেমন নাই, আর কিন্তু তেমন নাই। কেন তেমন নাই? কারণ 1 গ্রাম থেকে কিছুটা বিভাজিত হয়ে গেলে পরিমাণ যে কমে গেছে। ধরো পরিমাণ এখন একটু পরে 0.7 গ্রাম, তো তখন 0.7 গ্রাম পরিমাণও কম, ক্ষয়ের রেটটাও কিন্তু আবার কম। আমার চাইছে ওই মুহূর্তের রেট, কোন মুহূর্তে? যে মুহূর্তে 1 গ্রাম রেডিয়াম আছে সেই মুহূর্তের রেটটা বের করো। রেটটা কিন্তু কনস্ট্যান্ট না, বারবার এই কথা বলছি। ওই যে কুমড়া খাওয়ার রেটটা কনস্ট্যান্ট না, কুমড়ার পরিমাণের সাথে সমানুপাতিক, কতটুকু আছে তার অক্ষত পরমাণুর সাথে সমানুপাতিক। তো সেরকম তাহলে এইখান থেকে এই 1 গ্রাম থেকে ক্ষয়ের হারটা 1 গ্রামের মানের সমানুপাতিক, অর্থাৎ 1 গ্রামে যতগুলো অ্যাটম আছে তার সমানুপাতিক। তাহলে ধরলাম 1 গ্রামে অ্যাটম আছে n সংখ্যক, অ্যাটম সংখ্যা n। তাহলে আমাদের লাগবে 1 গ্রামে কি পরিমাণ অ্যাটম আছে সেই nটা বের করতে হবে। এটা আমরা পারবো। এই 1 গ্রাম এটা তো ভর, এই 1 গ্রাম এটা ভর m, আর রেডিয়ামের এই যে আণবিক ভর হচ্ছে বড় হাতের m হচ্ছে 226 আণবিক ভর। তাহলে 226 গ্রামে অণু থাকে 6.02 × 10⁻23 ঐকিক নিয়ম। অতএব 1 গ্রামে কতগুলো অণু আছে সেই অণুর সংখ্যা আমি পাবো। তারপরে ক্ষয়ের হারটা ওই সময় অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। দ্যাট মিন্স ডিএনডিটি এটা ইকুয়াল টু হবে ল্যামডা ইনটু n। মাইনাস কেন দিলাম না? মাইনাস তো হ্রাস বুঝাই, এই কারণে মাইনাসটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, মানের বিবেচনায় মাইনাস না দিলেও চলবে, দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমার আসলে প্রতি সেকেন্ডে বিভাজন হার রেটটা চাইছে, ডিএনডিটিটা চাইছে, এটা বের করার জন্য ল্যামডা লাগবে, n লাগবে। তো n তো আমি বললাম কিভাবে ঐকিক নিয়ম করে বের করবা। 226 গ্রামে আছে 6.02 × 10⁻23, 1 গ্রামে কতগুলো আছে ঐকিক নিয়ম করে বের করবা n এর মান। আর ল্যামডা, ল্যামডা হচ্ছে ln 2/t½ এই যে হয়ে গেল, শেষ, ম্যাথ শেষ। বুঝতে কি পারছো? এবার কথা হচ্ছে কি, অনেকে ঐকিক নিয়ম করে তারপরে ল্যামডার মান আলাদা করে বের করে এনে বসাই। আমি ভাই এত কাজ করতে পারবো না, আমার এতবার ক্যালকুলেটর ধরতে ইচ্ছাও হয় না, এতবার হিসাব করতে ইচ্ছা হয় না। আমি কি করবো? একবারে হিসাব করবো, 3 ধাপের হিসাব একবারে করবো। ল্যামডা বের করে আনবে, n এর মান বের করে আনবে, তারপরে দুটো বসাবে, তারপরে dn/dt বের করবে। হুদাই এত ঝামেলা করার দরকার আছে? তাহলে আমরা দেখো কি কাজ করছি। দেখো dn/dt, dn/dt ল্যামডা হচ্ছে ln 2/t½ ঠিক আছে, দিলাম, মান বসাই দিব, ln 2/t½ মান বসাই দিব। n, n হচ্ছে ঐকিক নিয়মে করে আনতে হবে। কোন ঐকিক নিয়ম না, ঐকিক নিয়ম ছেড়ে আসতো ক্লাস 2 তে, শেষ ঐকিক নিয়ম, ওই জীবনে শেষ, আর কোনো ঐকিক নিয়ম করা যাবে না। তাহলে আমি n এর মানটা পাবো কিভাবে? n এর মানটা পাবো কিভাবে? খুব ভালো কথা, n এর মানটা পাবো কিভাবে? n এর মানটা পাবো হচ্ছে কেমিস্ট্রির সূত্র থেকে। ঠিক আছে, সূত্র থেকে, এই যে একটু আগে শিখালাম না, আজকেই তো শিখাইছি, ভর ভাগ আণবিক ভর, অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা। এত সুন্দর সুন্দর সূত্র কেমিস্ট্রিতে কি জন্য আছে বলো? তাহলে অতএব অণুর সংখ্যা হবে পরিমাণ ভর অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর। সুন্দর করে এটা এনে এখানে বসাই দাও, ভর অ্যাভোগাড্রো নাম্বার আর আণবিক ভর। এবার আসো আমরা মানগুলো এক এক করে বসাই। ln 2 মানে ln 2 ডিভাইডেড বাই, নিচে নিচে ডিভাইডেড বাই, এবার উপরে m, m প্রতি গ্রাম 1 গ্রাম, উপরে 1 গ্রাম, আণবিক ভর 226, অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23t, নিচে এটা গ্রামে আছে, উপরেও গ্রামে আছে, গ্রাম গ্রাম কাটাকাটি, তাহলে উপরে এত টি অণু, আর এখানে ln 2 ডিভাইডেড বাই t½ বসাবো। তো t½ কত? t½ দেওয়া আছে এই যে 5777 বছর। তো তোমার বলছিলাম একক কনভার্ট করার কোনো দরকার নেই, তো হয়ে গেল, এইটা বছর বসাই দিবা, এখান থেকে হিসাব করে যা পাবা তাই। বলো তো হয়েছে নাকি কোথাও একটু ভুল করছি? বলো, কোথাও একটু ভুল করছি? কি ভুল? আচ্ছা, এইটা যদি তুমি বসাও ইয়ারে, তাহলে এই যে ln 2 একটা মান, এটা অণুর সংখ্যা 1/226, এরও কোনো একক নেই, তাহলে উপরে অণুর সংখ্যা, নিচে ইয়ার,
তুমি বিভাজন রেট বের করছো ঠিক আছে, বাট সেটা প্রতি সেকেন্ডের বিভাজন রেট হয়নি। আমার চাই যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় ভাঙন ঘটবে। তুমি যেটা বের করছো সেটা হচ্ছে প্রতি বছরে কি পরিমাণ তেজস্ক্রিয় বিভাজন ঘটবে। আমি তো এত চাইনি, আমি তো প্রতি বছরের হিসাবে চাইনি, আমি তো চাইছি প্রতি সেকেন্ডের হিসাবে। তাহলে প্রতি সেকেন্ডে হলে অণুর সংখ্যা এতটি পার সেকেন্ড করা লাগবে। তুমি তো পার ইয়ার করে বসে আছো, তাহলে এই ইয়ারকে সুন্দর করে সেকেন্ড করো। এই যে দেখো কখন একক কনভার্ট করা লাগবে, এর আগে লাগছিল না, কারণ এর আগে ল্যামডা টি গুণ হয়ে যাচ্ছিল। ল্যামডা যে একক, টি তার বিপরীত একক, টি যে একক, ল্যামডা তার বিপরীত একক, এই কারণে কোনো একক কনভার্ট করছিলাম না। কিন্তু এখানে যে লাগবে প্রতি সেকেন্ডে উল্লেখ করেই দিছে, প্রশ্নটা বড়, প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন ঘটবে। তাহলে নিচের এই বছরটাকে সেকেন্ড বানাইতে হবে। এত বছর, দেখো বছরকে কিভাবে সেকেন্ড হয়, এক বছরে 365 দিন, এক দিনে 24 ঘন্টা, আর এক ঘন্টায় 3600 সেকেন্ড। এই যে সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। যদি বলতো প্রতি মিনিটে কি পরিমাণ তেজস্ক্রিয় ভাঙন হবে, তাহলে আমি লিখতাম 5777 গুণ এক বছরে 365 দিন, প্রতিদিনে 24 ঘন্টা, মিনিট বানাইতে হবে, ঘন্টাকে মিনিট বানাবো 60 গুণ করে, 3600 আর গুণ দিতাম না। যদি বলতো প্রতিদিনে 24-এ এসে থেমে যাইতাম। যদি বলতো প্রতি বছরে, ঠিক আছে, প্রতি বছর সরি প্রতি ঘন্টায় বললে 24-এ এসে থেমে যাইতাম। যদি বলতো প্রতি বছরে, ঠিক আছে, সরি উল্টা বলতেছি, যদি বলতো প্রতি ঘন্টায় তাহলে 24-এ এসে থেমে যাইতাম। আর যদি বলতো প্রতি দিনে তাহলে 365 দিন, দিনে এসে থেমে যাইতাম। আর যদি বলতো বছরে তাহলে আর কিছু করতাম না, 5777 গিয়ে থেমে যাইতাম। বুঝছো? তাহলে এবার এখানে হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করে যা পাওয়া যায়, হিসাব নিকাশ করে যা পাওয়া যায়, দেখি কত পাওয়া যায় হিসাব নিকাশ করে। উপরে ln 2, নিচে 5, আচ্ছা ln 2 আরো গুণ আছে তো, 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23 ডিভাইডেড বাই 5777 ইন্টু 365 ইন্টু 24 ইন্টু 3600 গুণ হচ্ছে 226। তাহলে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত ডিপিএস, ডিকে পার সেকেন্ড। ঠিক আছে, হয়ে গেল। বুঝতে কি পারছো বলো, হিসাব বুঝতে পারছো কিনা? এই যে হিসাব হয়ে গেল, কি ক্লিয়ার? এবার শোনো, তোমাকে আরেকটা জিনিস বলি। এই ম্যাথটা করার তুমি চাইলে আরেকটা উপায়ও খুঁজতে পারো, যে ভাই আমি যদি মূল n = n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এই সূত্র দিয়ে করি তাহলে কি হবে না? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। উত্তর হচ্ছে হ্যাঁ হবে। চিন্তা করো, 1 গ্রাম রেডিয়াম, এটা থেকে ক্ষয় হয়ে যাবে কয় সেকেন্ডে? মাত্র 1 সেকেন্ডে। মাত্র 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে ক্ষয় হয়ে যাওয়ার পরিমাণ হচ্ছে n। তাহলে আমি এইটাকে, এই 1 গ্রাম রেডিয়ামে যতটুকু আছে সেটাকে আমি বলি n0 1 গ্রামে। তার থেকে 1 সেকেন্ড পর যেটা ক্ষয় হয়ে যাবে সেটা n। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ দিলেই হয়ে যাবে 1 সেকেন্ডে ক্ষয় কি পরিমাণ হয়েছে। বুঝতে পারছো? তাই না? এটা n0, 1 সেকেন্ডে ক্ষয় হয়ে অক্ষত n। তাহলে আমাদের বলছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন ঘটবে, প্রতি সেকেন্ডে কয়টা ক্ষয় হবে। তাহলে n0 থেকে n বাদ দিলে প্রতি সেকেন্ডে ক্ষয় হবে। তাহলে প্রতি সেকেন্ডে ক্ষয়, প্রতি সেকেন্ডে ক্ষয়। তাহলে সেই প্রতি সেকেন্ডে, এই যে 1 সেকেন্ডে প্রতি সেকেন্ড t = 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে ক্ষয় n0 মাইনাস n, n0 মাইনাস n। এবার n0 মাইনাস n, n মানে তো n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে সুন্দর করে n0 টাকে কমন নিই, 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, এবার মান বসাই দিতে হবে। এবার এতে অক্ষত পরমাণু সংখ্যা n0, তাহলে সেই n0 হচ্ছে ভর, তারপরে অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে সুন্দর করে এখানে বসাই দিই যে কতগুলো অ্যাটম আছে, মানে ঐকিক নিয়মের মতো করে m অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর। 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা হচ্ছে ln 2 বাই t হাফ, ln 2 ডিভাইডেড বাই ল্যামডা, ln 2 বাই t হাফ, t হাফ ইনটু t। এবার সমান বসাই। বুঝতে পারছো? ল্যামডা হচ্ছে ln 2 বাই t হাফ, n not equal to m, n a ডিভাইডেড বাই m, 1 মাইনাস এটা। এবার আমরা হিসাব নিকাশ করব।
এইবার আসো, হিসাব নিকাশ করলে কিন্তু একটু কাহিনী আছে, ক্যালকুলেটর ঠিকঠাক ভাবে চাপতে হবে। এম এর মান 1, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই বড় এম এর মান। বড় এম এর মান কত? বড় এম এর মান কত? বড় এম এর মান কত? বড় এম এর মান হচ্ছে 226। এবার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ln 2 ডিভাইডেড বাই 5777 365 24 3600। ঠিক আছে, একেবারে। কেন কনভার্ট করলাম? কারণ এই টি আমার সেকেন্ডে, এই টিটা আমার সেকেন্ডে, তাহলে এইটাও আমার সেকেন্ডে নিতে হবে। ঠিক আছে, এখানে যে একক এখানে সে একক নিতে হবে, না হলে তো হবে না। তাহলে গুণ 1 সেকেন্ড, গুণ 1 সেকেন্ড বসালাম। এবার বসাই, এবার হিসাব নিকাশ। তাহলে তোমরা কেউ একজন একটু হিসাব নিকাশ করো তো দেখি, কে কে পারো হিসাব নিকাশ করো তো। এই হিসাবটা করো, এই হিসাবটা করো দেখি কে কে কি পাও বলো। দাদা এন নটের জায়গায় যতটুকু ক্ষয় হয়েছে সেটা না বসিয়ে আমরা যেটুকু অবশিষ্ট থাকে এইটা বসাই কেন? যদি কাইন্ডলি বুঝাই দিতেন। এটা তো গত ক্লাসে বুঝাইলাম। আমাদের সূত্রটা কি ছিল? আমাদের তেজস্ক্রিয় বিভাজনের সূত্রটা কি ছিল? কোন তেজস্ক্রিয় বিভাজনের হার ওই সময় অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। ওই সময় অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। যতটুকু তুমি কুমড়া খেয়ে ফেলছো তার সমানুপাতিক না। ঠিক আছে, যতটুকু তুমি রাখছো তার, যতটুকু অবশিষ্ট আছে তার সমানুপাতিক। বলো তো সেম আসে? উত্তর করো। মাইনাসটা কেউ সরিয়ে, মাইনাসটা সরাইলেন দাদা। মাইনাসটা হচ্ছে হ্রাস নির্দেশ করে। সেম আসে? উত্তর কি সেম আসে? ক্যালকুলেটর চাপলে উত্তর সেম আসে? হ্যাঁ সেমই আসে। ঠিক আছে, সেম আসবে। তবে একটা কাহিনী আছে, একটা কাহিনী আছে তোমাদের বলে রাখি। পরীক্ষার হলে গিয়ে এইসব ব্যাপার যখন সামনে চলে আসবে তখন দেখবে মাথা গরম হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার এটা আলাদা করে হিসাব করবা, ই টু দি পাওয়ার এটা আলাদা করে হিসাব করবা, দেখবা ক্যালকুলেটর দেখাবে 1। ঠিক আছে, আমি জানি না কেন আমার এই ক্যালকুলেটর দেখাচ্ছে, ক্যালকুলেটর দেখায় 1। তো 1 ভয় পাওয়ার কিছু কারণ নেই। 1 থেকে মাইনাস বিয়োগ করবা, দেখবা মান থাকবে, জিরো হবে না। ঠিক আছে, মান থাকবে, জিরো হবে না। যেমন এইটুকু যদি আমি তুলি, দেখো ক্যালকুলেটর দেখাবে এই যে ই টু দি পাওয়ার, আমি তুলতেছি দেখো, মাইনাস উপরে ln 2 আর নিচে সবগুলা গুণ, 5777 গুণ 365 গুণ 24 গুণ 3600 গুণ করলাম। গুণ করার পরে এই দেখো আমি তোমাদের এখানে নিয়ে আসতেছি, দেখো এটা 1 আসছে। দেখা যায়? বলো দেখা যায় কিনা? দেখো দেখা যায় কিনা? ফোকাস করছে মনে হয়। দেখো 1 আসছে। তাহলে এবার এটা 1, এইটা যদি হয় 1, তো 1 মাইনাস 1 অনেকে কি করে? জিরো বসায় দেয়। ঠিক আছে, 1 মাইনাস 1 জিরো বসায় দেয়, খবরদার। 1 মাইনাস 1 জিরো বসালে এর সাথে যা গুণ হয়ে যাবে জিরো। এটা আসলে জিরো না, এটা আসলে জিরো না। দেখো এই যে এটা 1 আসছে না, এবার আমি এটা থেকে এই যে 1 মাইনাস অ্যান্সারটা করব। 1 মাইনাস অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার চাপ দিব, দেখো জিরো হবে না। এই দেখো 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 আসছে। বুঝতে পারছো? তো ভয় পাওয়ার কিছু নাই। 1 দেখায় কিন্তু ওটা আসলে 1 না। তাহলে এটা এই যে 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, এইবার এর সাথে গুণ করো 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23, তাকে ভাগ দাও 2 টু 6 দিয়ে। দেখো 1.01 ইন্টু, হ্যাঁ 1.0122 বা ওই একই কথা, 0122 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত ডিপিএস। ঠিক আছে, এখন কার যদি ভালো লাগে এভাবে করতে করো, কিন্তু আমার এভাবে ভালো লাগে না। এত সুন্দর নিয়ম থাকতে এইসব নিয়মে কেউ করে? যখন বিভাজন রেট চাইছে তখন ডাইরেক্ট সূত্র দিব। ঠিক আছে, এবার তাহলে লাস্ট একটা ম্যাথ তোমরা করবা, এটা করে আমরা আজকে ছুটিতে যাব। তাহলে 6 নম্বর দেখো, এই 6 নম্বর ম্যাথটা আগেরটার মতোই বলছে, কি পরিমাণ লেড পিবি 206 তার আণবিক ভর থেকে 1 কুড়ি পরিমাণ 1 কুড়ি পরিমাণ 1 কুড়ি পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। এই ম্যাথটা তুমি পারবা যদি 1 কুড়ি পরিমাণ এই কথাটা বোঝো। 1 কুড়ি পরিমাণ তেজস্ক্রিয়তা এই কথাটা অর্থ বোঝো। অর্ধায়ু দেওয়া আছে 26.5 মিনিট, অর্ধায়ু দেওয়া আছে 26.5 মিনিট। ঠিক আছে, তো বলছে কি পরিমাণ লেড 206 এটা থেকে
এক কুড়ি পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। এই কুড়ি হচ্ছে যে মাদাম কুড়ি, পিয়েরে কুড়ির নাম শুনছো না? মাদাম কুড়ি, সেই কুড়ি থেকে কুড়ি। কুড়ি হচ্ছে তেজস্ক্রিয়তার একটা একক। তিনটে একক আছে, আমি তোমাকে একটু এককের পরিচয়গুলো দিয়ে দিই, তাহলে জিনিসগুলো ভালো বুঝবা। এক বেকেরেল, এটা হচ্ছে তেজস্ক্রিয়তার একটা একক। এটা হচ্ছে সেকেন্ডে একটা করে ক্ষয়, সেকেন্ডে একটা করে অ্যাটম ক্ষয়, 1 ডিকে পার সেকেন্ড। এটা হচ্ছে 1 ডিকে পার সেকেন্ড। 1 বেকেরেল, দ্যাট মিন্স 1 ডিকে পার সেকেন্ড। যদি বলি 1 কুড়ি, CURIE মেবি, 1 কুড়ি, 1 কুড়ি মানে হচ্ছে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত ডিকে পার সেকেন্ড। 1 কুড়ি, 1 কুড়ি মানে হচ্ছে এত ডিকে পার সেকেন্ড। ওকে দাদা, আপনি কি এফবি তে লাইভে নাই? এফবি তে লাইভে আছি তো? কি এফবি লাইভ কি কেটে গেছে নাকি? না, এফবি লাইভে আছি তো। দাদা এই ম্যাথ গুলো আমার কাছে একটু হার্ড মনে হচ্ছে, আমি কি করব? ফাতিমা চৌধুরী, এই ম্যাথ যদি হার্ড মনে হয়, ছি 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 ছি, লজ্জা লজ্জা। এই ম্যাথ যদি হার্ড মনে হয়, এর চেয়ে লজ্জার নাই। তাহলে 1 কুড়ি 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড। ঠিক আছে, এবার যদি এই ম্যাথ তোমার কাছে হার্ড মনে হয়, তাহলে তুমি কুমড়া খাবা। ঠিক আছে, একেবারে আমি যেভাবে কুমড়া খাইতে বলছি, যেভাবে কুমড়া খাওয়া শিখাই দিয়েছি, ওইভাবে কুমড়া খাবা, তাহলে দেখবে এই ম্যাথ সহজ। ঠিক আছে, আচ্ছা এই যে ইফাত রায়ান বলছে, আমি মনে করছি 1 কুড়ি সমান 20 টাকা। 20 না, ওই কুড়ি কুড়ি না, এই 1 কুড়ি এটা তেজস্ক্রিয়তার একক। আর একটা একক আছে রাদারফোর্ড আর ইউ, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ডিকে পার সেকেন্ড। 10 টু দি পাওয়ার 6 ডিকে পার সেকেন্ড, অর্থাৎ 1 বেকেরেল 1 ডিপিএস, সরি 1 ডিপিএস। ঠিক আছে, আর 1 কুড়ি মানে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড। 1 রাদারফোর্ড 10 টু দি পাওয়ার 6 ডিকে পার সেকেন্ড। বুঝছো? তাহলে আসো এইবার কি চাইছে দেখি, এবার প্রশ্ন করি। বলছে এই যে কি পরিমাণ, পরিমাণ চাইছে, এম চাইছে কি পরিমাণ লেড থেকে পিবি, এটা থেকে তেজস্ক্রিয় ক্ষয় ডিএনডিটি পাওয়া যাবে 1 কুড়ি পরিমাণ। 1 কুড়ি, 1 কুড়ি পরিমাণ পাওয়া যাবে, দ্যাট মিন্স 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিপিএস ডিকে পার সেকেন্ড। আগের ম্যাথটার উল্টা, আগের ম্যাথটার উল্টা। আগে বলছে 1 গ্রাম থেকে সেকেন্ডে কতগুলো ক্ষয় হবে, এবার সেকেন্ডে কতগুলো ক্ষয় দিয়ে বলছে কত গ্রাম থেকে এটা হবে, উল্টা, জাস্ট উল্টা। তাহলে আসো সূত্র লিখে হিসাব। তাহলে তেজস্ক্রিয়তার হার, যে কোনো সময় তেজস্ক্রিয়তার হার ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যা n এর সমানুপাতিক। তাহলে মাইনাস ল্যামডা n, তো আমরা মাইনাস মান বিবেচনা করে মাইনাসটা বাদ দিয়ে দিই। মাইনাস রাখলেও যে খুব বেশি সমস্যা আছে তা না, ওই হিসাবে একটা মাইনাস ঝুলে থাকবে, এই আর কি। তাহলে dn dt এটা সমান সমান ল্যামডা, দ্যাট ইজ ln 2 বাই t হাফ। আর n ইকুয়াল টু তোমাকে একটু আগে তো শিখালাম, m অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই ভর। এটা মাথায় রাখিও, এই অ্যাডমিশন টেস্টে, বুয়েট অ্যাডমিশন টেস্টে এই ম্যাথ যে কতবার আসছে তুমি খালি একটু কোশ্চেন ব্যাংক খুলে দেখিও। ঠিক আছে, তো 3 ধাপে যারা করবে তারা মনে করো যে বল দ 3 ধাপে কেন করতে যাবে, যারা 3 ধাপে করবে তারা কি করবে, এখান থেকে প্রথমে ল্যামডার মান আগে বের করবে অর্ধায়ু থেকে বলদের মতো, তারপরে ডিএনডিটি বসাবে, এন বের করবে, এন বের করার পর এবার ঐকিক নিয়ম করবে, মানে ম্যাথ শেষ ওর। ঠিক আছে, ওর আর চান্স পাওয়ার দরকার নেই। তো তুমি কি করবা, সূত্র লিখে একবারে করবা। তোমার কাছে ক্যালকুলেটর আছে, তাহলে ডিএনডিটি 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ln 2 ডিভাইডেড বাই টি হাফ, পরে বসাচ্ছি, এম এর মানটা বের করতে চাই, অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই ভর, এই যে আণবিক ভর, এই যে হিন্টস দিয়ে দিচ্ছে তোমাকে এম 206, তাহলে নিচে 206, নিচে অর্ধায়ু বসাবো। অর্ধায়ু কত মিনিট বসাবো বলো? অর্ধায়ু দেওয়া আছে 26.5 মিনিট। বলো ঠিকঠাক লিখছি? বলো অর্ধায়ু 26.5 মিনিট লিখে রাখলে কি ঠিকঠাক লিখছি? না, লিখি নাই। 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত ডিকে পার সেকেন্ড, ডিকে পার সেকেন্ড, তাহলে এখানেও হবে ডিকে পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এত অবশ্যই সেকেন্ড করতে হবে, তাহলে মিনিটকে সেকেন্ড করলে একটা 60 দিয়ে গুণ দিলেই হয়। মিনিট দেওয়া আছে, মিনিটকে সেকেন্ড করে ফেলছি। এইটা যদি কেউ কনভার্ট না করে তাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে, বল দেওয়া হবে। হ্যাঁ, এই তো এমডি সাব্বির হোসেন বলছে বল দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, একক কনভার্টের দিকে এখানে কিন্তু নজর দিতে হবে। তাহলে সুন্দর করে এখান থেকে এবার হিসাব নিকাশ করে এম এর মানটা বের করে ফেলবা। কি কেউ বের করছো?
মোহতাসিম ফুয়াদ, কি অবস্থা? অবস্থা তো ভালো, বুঝছো, অবস্থা তো ভালো, যায় দিন ভালো আসে দিন খারাপ। পারমাণবিক ভরই কি মুখস্থ করতে হবে? নো, কোনো দরকার নেই, তোমার হিন্স দিয়ে দিবে, তোমারে বলে দিবে, তোমার কোনো দরকার নেই। মাইনাস, আরে ভাই বললাম না, এখানে একটা মাইনাস দিলে দিবা তুমি। এখানে ক্ষয় হচ্ছে, ওই মাইনাসটা কি মিন করে, মাইনাসটা কি মিন করে? সকাল বিকালে মাইনাসকে জিজ্ঞেস করবে, এখানে মাইনাস দিলে সেটা কি মিন করে? মিন করে বিভাজন হ্রাস, বিভাজনের পরিমাণ হ্রাস। আচ্ছা ঠিক আছে, এখানে একটা মাইনাস দিবা, দাও, তাহলে এখানে একটা মাইনাস লিখিও, তারপরে মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়ে যাবে। বুঝতে পারছো? মানের বিভাজন হয়, মাইনাস দেওয়ার কোনো দরকার নেই তো। তুমি যদি মাইনাস দিতে চাও তাহলে এখানে একটা মাইনাস দাও, দিয়ে এখানে একটা মাইনাস দাও, দিয়ে কাটাকাটি করো। এবার যখন এর মানটা বসাবা, মাইনাস সহ বসাবা, দিয়ে কাটাকাটি করবা, তো ঘটনা তো ঘুরে ফিরে একই। তাহলে এম এর মান কাকে বিশ্বাস করি দেখি? মেহেদি হাসান না, 2.35 ইন্টু 10⁻⁸ গ্রাম, কিন্তু 2 পয়েন্ট, কারণ 206 গ্রামে, তাহলে 2.35 ইন্টু 10⁻⁸ এত গ্রাম, এত গ্রাম। কয়টা বাজে? 11টা 36। এই যে ঘুমানোর টাইম হয়ে গেছে, এখন আমি ঘুমাইতে যাব, এখন ঘুমাইতে যাব, আজকের মতো ক্লাস শেষ। চলো, আজকের মতো ক্লাস শেষ, এখন ঘুম হবে। এই 2.90 কে বলছে, একজন বলছে 2.35, একজন বলছে 2.90। কি ব্যাপার, দুইজনে দুই রকম কেন হইলো? ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিবা না, ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিবা না, বারবার বলতেছি এই জিনিসটা, মাথায় রাখিও। ভাই আমি কি সেমিকন্ডাক্টরের ক্লাস নেবে? কি আমি নিব? বলো, সেমিকন্ডাক্টর ক্লাস আমি নিব? কে নিবে বলো? নিবে কেউ না কেউ নিবে। আমার ভালো লাগে না, জীবনে খালি কষ্ট, বুঝলা? দাদা ডিকে কি? ডিকে মানে ক্ষয়, ডিকে পার সেকেন্ড, ডিকে মানে তেজস্ক্রিয় ক্ষয়, এটাকে ইংরেজিতে বলা হয় ডিকে। দাদা ফিজিক্যাল অপটিক্স এর ক্লাস, ফিজিক্যাল অপটিক্স এর ক্লাস তো, ফিজিক্যাল অপটিক্স তো আমি পড়াবো, কি জানি কে পড়াবে। আচ্ছা যাই হোক, কেউ একজন পড়াবে। এমডি শিমুল হাসান, দাদা বিয়ে করতেছেন কবে? এইসব কথা বলা যাবে না, মাইক দিব কিন্তু। আর্কাইভ দেন, ওকে আর্কাইভ দিব। স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্লাসগুলো কই পাবা? কই পাবা এটা, যে কই পাবা এটা তো আমিও জানি না কই পাবা। ওকে, তাহলে টাটা 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 টাটা।